আমি আপনাকে বিয়ে করতে চাই। ভরা মজলিসে এমন কথা শুনে বিস্ময়ে অভিভূত অঙ্গনা থমকে দাঁড়ালো। উপস্থিত সকলে হা করে গলায় স্টেথোস্কোপ ঝুলানো লোকটাকে দেখছে। এখানকার হাসপাতালে ভালো ডাক্তার খুব একটা নেই, থাকলেও টাকার পেছনে ছুটে গরিব অসহায়দের তাচ্ছিল্য করে যাচ্ছে প্রতিনিয়ত। তাই তো শহর থেকে বড় ডাক্তার এসেছে 3 জন। ক্যাম্প বসেছে উত্তর পাড়ার মোড়ল বাড়িতে। মৃদু স্বরে কথাবার্তার আওয়াজ ভেসে আসছে, যেন এখানে কোনো নাটক বা সিনেমা চলছে। তার উপর এটা গ্রাম, এভাবে বিয়ের প্রস্তাব দেওয়াটা অবশ্যই অনুচিত। সবাই এদিকটাই তাকিয়ে দেখছে আর ফিসফিসিয়ে অনেক কিছুই বলছে। সহকারী ডাক্তার ওরফে আবির এবার লোকটার দিকে তাকিয়ে বলল, রঙ্গন, এসব কি বলছিস? সবাই দেখছে। এক দেখায় কি করে এতটা পছন্দ হয়ে যেতে পারে? রঙ্গন উত্তর খুঁজে পায় না। মেয়েটাকে দেখা মাত্রই হৃদয়ে প্রণয়ের পুষ্প স্ফুটিত হয়েছে। উতলা মন ভেসে বেড়াচ্ছে প্রেম তরঙ্গে। মেয়েটাকে সম্মোহন করতে জানে নাকি? এক অদ্ভুত মায়ায় জড়িয়ে যাচ্ছে রঙ্গন। এভাবে হুট করে বিয়ের প্রস্তাব দেওয়াটা নেহাতি বোকামি। এই ভুলটা তার কল্পনাতীত ছিল। তবে সে তো কথাটা একান্তই নিচু স্বরে অর্নিশাকে বলেছিল। সবাই শুনে ফেলেছে, এতে তারও দোষ নেই। কথাটা পাঁচকান হতে খুব বেশি সময় লাগবে না। আবির ব্যাপারটাকে সামাল দিতে সকলের উদ্দেশ্যে বলল, আপনারা এখন যান, কাল আবার এখানে চেক আপ করা হবে। ভিড় কমতে শুরু করলো। আবির উঠে গিয়ে দাঁড়ালো রঙ্গনের পাশে। ধীর কণ্ঠে শুধালো, একটু আগে যে কথাটা বললি সেটা কি সজ্ঞানে বলেছিস? হ্যাঁ, ওনাকে আমি পছন্দ করি, বিয়ে করতে চাই। কিন্তু আমি আপনাকে পছন্দ করি না, আর না বিয়ে করব। রঙ্গন এক দৃষ্টিতে তাকালো অর্নিশার মুখ পানে। মেয়েটা যে তাকে এত সহজে মেনে নেবে না তা সম্পর্কে কিছুটা হলেও অবগত সে। এদিকে মেয়ের কথায় থমথমে মুখে তাকালেন অঞ্জু বেগম। উত্তরটা হয়তো ওনার পছন্দ হয়নি। এতক্ষণ তো হাতে চাঁদ পাওয়ার মতো খুশি ছিলেন। চোখ মুখ খুশিতে চিকচিক করছিল ওনার। ভালো ছেলে কেউই হাতছাড়া করতে চাইবে না, তার উপর ছেলে ডাক্তার। তিনি গদগদ সুরে ফিসফিসিয়ে বললেন, কেন করবি না? ছেলে দেখতে শুনতে ভালো, উপরন্তু ছেলে ডাক্তার। তাই বলছি, এই নিয়ে সমস্যা বাদাস না, এই নিয়ে পরে কথা হবে। অর্নিশা তার মাকে আরও কিছু বলতে নেবে, কিন্তু মেয়েকে মুখ ফুটে কিছু বলার পূর্বেই থামিয়ে দিলেন অঞ্জু বেগম। তিনি আবারও ফিসফিসিয়ে বললেন, চুপ একদম। মায়ের উপর চাপা রাগ অনুভূত হলো। দ্রুত পা ফেলে বাড়ির ভেতরে ঢুকে গেল অর্নিশা। অঞ্জু বেগম মেকি হেসে রঙ্গনকে বললেন, তুমি কিছু মনে করো না বাবা, সমস্যা নেই আন্টি। তোমরা গিয়ে বিশ্রাম নাও, আমি অনলকে দিয়ে নাস্তা পাঠাচ্ছি। অঞ্জু বেগম হাতে থাকা ব্যাগগুলো নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন। আবির প্রয়োজনীয় জিনিসগুলো ব্যাগে ভরে নিল। মকবুলকে ডেকে টেবিলগুলো গুছিয়ে রাখতে বলল। আবির আর রঙ্গনের পেছন পেছন মিজানো অতিথিশালায় ছুটল। বিকেলের হিমেল হাওয়া মনকে মোহিত করে তুলছে। সেই মৃদু মন্দ সমীরণে এক দুটো গাছের পাতা ঝরঝর করে ঝরে পড়ছে। তবে কি পাতা ঝরার মৌসুম চলে এসেছে? পড়ার টেবিলে বসে সমানে কলম কামড়াচ্ছে অনল। পড়াতে তার মনোযোগ নেই বললেই চলে। কিভাবে ফাঁকি দিয়ে খেলা দেখতে যাওয়া যায় সেই ফন্দি আঁটছে। কিন্তু সে জানে তার কোনো বুদ্ধি এখন কাজে দেবে না, কারণ সামনে থাকা মানুষটা তো সর্বজ্ঞানী। তাই তো সে পলকেই ধরা পড়ে যায়। রঙ্গনদের বিকেলে নাস্তা দিয়েই অঞ্জু বেগম এখানে এসে বসেছেন। ছেলে এবার রেজাল্ট খারাপ করেছে, তাই তো পড়ার সময় চোখে চোখে রাখছেন। ঘন্টা খানেক ধরে জানালার গ্রিলে পা রেখে বিছানায় শুয়ে আছে অর্নিশা। শুধু শুয়ে আছে বললে ভুল হবে, সে উপন্যাস পড়ছে। অবসর সময় তার এভাবেই কাটে। বই পড়ার ফাঁকে একটু চা হলে মন্দ হয় না। ইচ্ছেও করছে ভীষণ। পশ্চিমাকাশ আর রক্তিম বর্ণ ধারণ করেছে। সন্ধ্যার প্রহর নামতে খুব বেশি সময় নেই। পাখিরা তাদের নীড়ে ফিরে যাবার তোড়জোড় শুরু করেছে। অর্নি, মায়ের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। এ অবেলায় কেন ডাকছে কে জানে। বইটা বন্ধ করে বিছানার উপরই রেখে দিল অর্নিশা। ছুটে গেল রান্নাঘরের দিকে। অঞ্জু বেগম ট্রেতে করে চা সাজাচ্ছেন। পাশে দাঁড়িয়ে অর্নিশা বলল, ডাকছিলে আম্মা? চাটা দিয়ে আয়। অর্নিশা বোকাশোকা চাহনিতে তাকিয়ে বলল, কাকে? রঙ্গনকে দিয়ে আসবি। আমি ওনাদের ঘরে যেতে পারবো না আম্মা। তোকে অতিথিশালা যেতে কে বললো? তাহলে ও এসেছে উনি কখন এলেন? এসেছে কিছুক্ষণ হবে হয়তো। ছেলেটার নাকি মাথা ব্যথা করছে। তোমাদের আদিক্ষেতা গেল না? আমি যেতে পারবো না, তুমি গিয়ে দিয়ে এসো।
নয়তো অনলকে বলো দিয়ে আসতে। বেশি কথা আমার পছন্দ নয়, তুই গিয়ে দিয়ে আয়। ছেলেটা হয়তো তোর আব্বার সঙ্গে বসার ঘরে বসেছে। মায়ের প্রতি বিরক্ত হলো অর্ণিশা। চায়ের ট্রে নিয়ে চলল বসার ঘরের দিকে। সেখানে রঙ্গন শুধু একা নয়, হাসিম মোড়লও সেখানে রয়েছেন। আবির আর মিজান ছেলেটাও এসেছে। অজানা সংখ্যায় অর্ণিশার বুক ধড়ফড় করতে শুরু করলো। কম্পিত হস্তে চায়ের ট্রে নিয়ে টেবিলের উপর রাখল। কম্পিত হস্তে চায়ের ট্রে নিয়ে টেবিলের উপরে রাখলো। মেয়েকে দেখে ক্ষীণ হাসলেন হাসিম মোড়ল। অর্ণিশা চায়ের কাপ একে একে সবার হাতেই তুলে দিল। অর্ণিশা আর চোখে একটিবার রঙ্গনকে দেখল। দুজনের দৃষ্টি বিনিময় হতেই হকচকিয়ে গেল সে। লোকটা এভাবে তার দিকে কেন তাকায়? তার যে অস্বস্তি হয় এটা কি বোঝে না? গভীর আধারিয়া কাটিয়ে প্রত্যুষের দীপ্তি ছড়াচ্ছে চারিদিকে। কুয়াশা মিলিয়ে যাচ্ছে রোদ্দুরে। অঞ্জু বেগম ঘরে এসে দেখলেন ওনার আদরের মেয়ে পড়ে পড়ে ঘুমোচ্ছে। মেয়েকে কয়েকবার ডেকেও সারা শব্দ না পেয়ে তিনি জানালা আর ফ্যান চালু করে দিলেন। খটখট শব্দ তুলে ভন ভন করে ঘুরতে শুরু করলো। নিমিষেই উষ্ণ ঘরটা শীতল থেকেও শীতল হয়ে উঠল। ঘুম অনেকটাই হালকা হয়ে এলো অর্ণিশার। লেপটা আরো ভালো করে গায়ে জড়িয়ে নিল সে। অঞ্জু বেগম বিরক্ত হয়ে বললেন, অর্ণি, তুই উঠবি নাকি আমি তোর আব্বাকে ডাকবো? বাবার কথা শুনতে পেয়েই লাফ দিয়ে উঠল অর্ণিশা। আধ বোঝা চোখে পিটপিট করলো খানিকটা। মেয়ের ঘুম ভাঙাতে পেরে অঞ্জু বেগম চলে গেলেন। টিফিন বক্সেও খাবার দিতে হবে। অনল সকালেই উঠে পড়েছে, তার স্কুল আরও সকালে। অর্ণিশা তাড়াহুড়ো করে তৈরি হয়ে নিল। দেরি হয়ে গেলে নির্ঘাত মায়ের কাছে আবারও বকা শুনতে হবে। টেবিলের উপর থেকে রুটিন অনুযায়ী বই ব্যাগে গুছিয়ে নিল সে। ঘর থেকে বেরিয়ে সদর দরজার কাছে গেল জুতো পরতে। জুতো পরার ফাঁকে চেঁচিয়ে বলল, আম্মা, আমার দেরি হচ্ছে, তুমি কি টিফিন দিবে? অঞ্জু বেগম রান্নাঘর থেকেই জবাব দিলেন, এক পা বেরোবি না, আমি আসছি। অর্ণিশা বসার ঘরে অপেক্ষা করতে লাগলো। বারবার হাত ঘড়ির দিকে তাকাচ্ছে। আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে অনেকটা। অঞ্জু বেগম যেদিন না জাগাবে সেদিনই ঘুম থেকে উঠতে দেরি হবে। আজও ঠিক তাই হলো। অঞ্জু বেগম টিফিন বক্স হাতে নিয়ে বেরিয়ে এলেন। মেয়ের হাতে টিফিন বক্স ধরিয়ে দিয়ে বললেন, খাবার ঘুরিয়ে নিয়ে এলে তো তোর একদিন কি আমার একদিন। রেড অ্যালার্ট পেয়ে গেছি আম্মা। হেসে উঠলেন অঞ্জু বেগম। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। অর্ণিশা তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। অবশ্য বেরোনোর পথে একজনের সঙ্গে দেখা হয়েছিল। খুব একটা পাত্তা দেয়নি অর্ণিশা। সময় নষ্ট করার কোনো মানেই হয় না। ইতিমধ্যেই বিশাল অন্তরিক্ষে সূর্য উঁকি দিচ্ছে। শীত শীত আবহে রোদের তপ্ততা খুব বেশি নয়। চুলে লম্বা দুটো বিনুনি গাঁথা, গায়ে সাদা জামা আর উপরে সাদা অ্যাপ্রন। কাঁধে ব্যাগ ঝুলিয়ে একাগ্র চিত্তে হাঁটছে অর্ণিশা। কি গো মাইয়া, তোমার নাকি বিয়া ঠিক হয়েছে বড় ডাক্তারের লগে? প্রতিবেশী মহিলার কথায় কি উত্তর দেবে ভেবে পেল না অর্ণিশা। এরা তিল থেকে তাল বানিয়ে দিচ্ছে বিষয়টাকে। না জানি আর কি কি শুনতে হয়। কিছু বলার জন্য উদ্যত হতে গিয়েও থেমে গেল সে। কোনো উত্তর না দিয়ে চলে গেল। আচ্ছা, কলেজে গিয়েও কি এমন কোনো উদ্ভট কথা শুনতে হবে? হাসিম মোড়ল হচ্ছেন গ্রামের চেয়ারম্যান। সেক্ষেত্রে সকলে তো তাকে এক নামেই চেনার কথা। ইতিমধ্যেই হয়তো পুরো গ্রামে রটে গেছে। কথাই আছে না, যা রটে তার একাংশিক হলেও ঘটে। ঘটছেই তো। ভরা মজলিসে লোকটা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। অর্ণিশা হাঁটতে হাঁটতে অনেক পথ চলে এসেছে। বিস্তীর্ণ ফসলের ক্ষেতে আঁকাবাঁকা আল পেরিয়ে পিছঢালা রাস্তায় এসে পৌঁছেছে সে। এবার যেন হাফ ছেড়ে বাঁচল। এতক্ষণ গায়ের চেনা পরিচিত অনেককেই কেমন আর চোখে দেখছিল। বড্ড অস্বস্তিতে ছিল অর্ণিশা। গার্লস স্কুল পেরিয়েই কলেজ। বন্ধুদের মাঝে অনেকেই একসঙ্গে বসে আড্ডা দিচ্ছে। ক্লাস এখনও শুরু হয়নি। বান্ধবীদের সঙ্গে সময় কাটালে হয়তো মেজাজ কিছুটা ঠিক হবে। ব্যাগ ক্লাসে রেখে অর্ণিশা তার বান্ধবীদের মাঝে গেল। তাকে দেখা মাত্রই সকলেই চেঁচিয়ে বলল, তা বিয়ে কবে অর্ণি? আবারও অস্বস্তিতে পড়তে হলো অর্ণিশাকে। ইতিমধ্যে অনেকের দৃষ্টি তার দিকে আবদ্ধ। অর্ণিশা এদিক সেদিক তাকিয়ে বোঝার চেষ্টা করলো। বেশি মানুষ নেই তো। কপট রাগ দেখিয়ে মৃদু স্বরে চেঁচিয়ে বলল, কি শুরু করলি তোরা? একটা দিনও পেরোলো না। তোরা ঘটনাটা কি তিল থেকে তাল বানিয়ে ফেলেছিস? আমার জাস্ট অসহ্য লাগছে সব কিছু। অর্ণিশাকে এভাবে কথা বলতে দেখে অবাক হলো।
সকাল থেকে এই একই প্রশ্ন শুনতে শুনতে অধৈর্য হয়ে পড়েছে। বাকিরা সবাই চুপ করে গেলেও একজন রাগে ফেটে যাচ্ছিল। বাকিদের মাঝে বসে থাকা সেই মেয়েটা উঠে সামনে দাঁড়ালো। অর্ণিশা নিজের ভাবনায় এতটাই মশগুল যে সব কিছুই দিশাহীন লাগছে। মেয়েটা কাছে এসে বলল, ঘটনাটা ঘইটাই গেছে, আমাকে তেজ দেখায় কি হইব? মাইশার কথায় তাল দিয়ে রুমি বলল, ও মা গো, মুখ চুপ করাইতে পারলে গ্রামের সকলের মুখ চুপ করাবি কেমনে? আচ্ছা ফাঁসা ফেসেছে অর্ণিশা। অনেকটা সময় চুপ করে রইল। কারো প্রশ্নের উত্তর দিতে ইচ্ছে করলো না। তার মনে জমে থাকা সকল নালিশ গিয়ে পড়ছে রঙ্গনের উপর। সব দোষ এই লোকের। কেন এমন একটা কথা এতগুলো মানুষের সামনে বলতে গেল? সে এমন কিছু না বললে সবটা স্বাভাবিকই থাকতো। অর্ণিশা সকলের কাছে সরি বলে ক্লাসে চলে গেল। তার যাওয়ার পানে তাকিয়ে ভেঙচি কাটলো মাইশা। কলেজ থেকে যাওয়ার পথে একজনকে দেখে থমকে দাঁড়ালো অর্ণিশা। লোকটাকে দেখলেই অন্যরকম কিছু অনুভূত হয়। আচ্ছা, সে প্রেমে পড়ছে না তো? তার যে প্রেমে পড়া বারণ। বিয়ের পর বরের প্রেমে পড়বে বলে মনস্থির করেছিল সে। তবে তার বিয়ের তো এখনো অনেক বছর বাকি। তার আগে সমস্ত অনুভূতিকে উপেক্ষা করতে হবে। তবুও অর্ণিশা বেহায়া চোরা চাহনিতে রঙ্গনকে দেখল। লোকটার মুখ থেকে হাসি যেন সরেই না। হাসলে ডান গালে আবছা টোল দৃষ্টিগোচর হয়। মেথিন বলিষ্ঠ দীর্ঘ দেহ, গুটি কয়েক দাড়ি উকি দিচ্ছে শ্যাম কপল জুড়ে। নিঃসন্দেহে লোকটি একজন সুপুরুষ, যে কেউই প্রেমিক পুরুষ হিসেবে চাইবে। রঙ্গনকে অপছন্দ হয়েছে এমনটাও না, কিন্তু তার যে বিয়ে নামক সম্পর্কে খুব অ্যালার্জি, এরও একটা বড়সড় কারণ আছে। তাই তো বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হতে চায় না। নিজের ভাবনার মাঝেই অর্ণিশা বুঝতে পারল রঙ্গন তাকেই দেখছে। কিং কর্তব্য বিমূঢ় রমণী আমতা আমতা করে বলল, প্লিজ আপনি এইভাবে তাকাবেন না, আমার অস্বস্তি হয়। ঠোঁটের কোণে হাসির রেখা প্রসারিত করে বলল, কিন্তু আমি যে অন্য কিছুর আভাস পাই। মানে? প্রেমে পড়েননি তো? যত যাই বলুন, প্রতিনিয়ত আমি আপনার প্রেমের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি। এটা কি প্রেমের বয়স? প্রেমের কোনো বয়স হয়? হয় না বুঝি? অর্ণিশা ভ্রু কুঞ্চিত করে বলল, হুম। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে। নিজের কাজে বিভোর অর্ণিশা গুনগুন করে যাচ্ছে। আজ রোদের তপ্ততা প্রখর। আলমারি থেকে সবগুলো শাড়ি বের করেছেন অঞ্জু বেগম। হুট করেই আজ ইচ্ছে হলো শাড়িগুলো রোদে দেবেন। অর্ণিশাকে সেই কখন বলেছিলেন উঠোন থেকে শাড়িগুলো নিয়ে আসতে, কিন্তু এই মেয়ে ঘরে খিল দিয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে বিনুনি গাচ্ছে আর সমানে গুনগুন করছে। ভ্রমর কি আদতেও কারো কথা শোনাতে আসবে? ঘরের বাহির থেকে অঞ্জু বেগমের বাজখাই কণ্ঠস্বর ভেসে এলো। তিনি বলছেন, আজ যদি তুই দরজা না খুলিস তাহলে তোর একদিন কি আমার একদিন। অনিশা চটজলদি উঠে দাঁড়ালো। কণ্ঠস্বর শুনে মনে হলো তার মা আজ ভেস খেপেছেন। মায়ের রাগ একবার মাথায় উঠে গেলে আর রক্ষে থাকে না, গুষ্টি শুদ্ধ উদ্ধার করে ফেলবেন। অর্ণিশা দরজার কাছটাই দাঁড়িয়ে বলল, এতক্ষণে শাড়িগুলো তুমি ফুল খালাকে দিয়েও আনাতে পারতে আম্মা। ফুলবানো তরকারি কাটছে, তোকে যেটা বলেছি সেটা কর। অর্ণিশা খানিকটা বিরক্তি ভাব নিয়ে বলল, যাচ্ছি। দরজা খুলে বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল সে। লম্বা বিনুনি হাঁটার সঙ্গে কোমরের নিচ অবধি দুলে উঠছে। অঞ্জু বেগম গিয়ে রান্নার কাজে মনোনিবেশ করলেন। এখন তাড়াহুড়ো না করলে রান্নাতে দেরি হয়ে যাবে। এরপর শুরু হবে হাসিম মোড়লের চেঁচামেচি। তার চেয়ে বরং আগ থাকতে কাজ এগিয়ে রাখা ভালো। ফুল ছাড়া লম্বা মিনুনি শোভা পায় না। চীনা কণ্ঠস্বর শ্রবণ হলেও সেদিকটাই তাকালো না অর্ণিশা। নিজের মতো করে রশিতে ঝুলিয়ে রাখা শাড়িগুলো হাতে নিতে শুরু করলো। গুনে গুনে 25টা শাড়ি হয়েছে। এক প্রকার হাঁপিয়ে উঠেছে। শাড়ির পাহাড়ে তাকে তো ভালো করে দেখাও যাচ্ছে না, ঠিক করে হাঁটতেও পারছে না বেচারি। দেখে না চললে পড়ে যাবে এমন একটা অবস্থা। আড়াল থেকে একবার রঙ্গনকে দেখে নিল। লোকটা এখনো একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। এই লোকটার কি কাজ টাজ নেই নাকি? ভেবে পাই না অর্ণিশা। আবার সেই পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেল সে। আমি হেল্প করি। আপনার কি আর কোনো কাজ নেই? যখনই দেখি এদিক সেদিক ঘুরোঘুরি। আপনি বুঝি আমাকে দেখেনও? হকচকিয়ে গেল অর্ণিশা।
রঙ্গন আবারও বলল, কাজ তো অনেক আছে। তাহলে নিজের কাজ করুন। সেটাই তো করছি। রঙ্গনের আবছা কথা বোধগম্য হলো না অর্নিশার। ভ্রু যুগল কুচকে এলো, কোনো কিছু না বলেই চলে যেতে নিল। রঙ্গন ক্ষিপ্ত গতিতে সামনে এসে পথরোধ করে দাঁড়ালো। হঠাৎ করে এমন হওয়ায় অর্নিশা ধাক্কা খেলো বটে। হাত থেকে কিছু শাড়ি পরে যেতে নিলে রঙ্গন সাহায্য করলো। কোনো কথা বাড়ালো না অর্নিশা। রঙ্গনের হাতে থাকা গুটি কয়েক শাড়ি না নিয়েই বাড়ির ভেতরে চলে গেল। তার পেছন পেছন রঙ্গনও গেল। তাকে দেখা মাত্রই ব্যস্ত হয়ে পড়লেন অঞ্জু বেগম। এদিকে বিছানার উপরে বসে হাফ ছেড়ে বাঁচল অর্নিশা। এবার একটু আরাম করা যাবে। অনেকটা সময় রোদে রাখার কারণে শাড়ি থেকে তাপ উঠে আসছে। অর্নিশা শুয়ে সেগুলো ঝাপটে ধরল। আরাম লাগছে, ঘুম চলে আসছে। বাহিরের রোদে থেকে এসেই ঈষৎ ঠান্ডা লাগতে শুরু করলো। গোসল করেছে অনেক সময় আগে। জোহরের নামাজ আদায় করেই আয়নার সামনে বসেছিল। সর্দি লেগেছিল বিধায় আজ চুল ভেজানো হয়নি। ঘন কৃষ্ণ গুচ্ছ একবার সিক্ত হলে সহজে শুকাতে চায় না। অর্নিশার আখি দই স্থির হলো মেরুন রঙা বেনারসিতে। এই শাড়িটা তার মায়ের বিয়ের শাড়ি। অঞ্জু বেগম এত বছর ধরে খুব যত্নে আগলে রেখেছেন শাড়িটাকে। এক সুন্দর মুহূর্তের সাক্ষী এই শাড়ি। প্রত্যেকটা শাড়ি আলতোভাবে হাতড়ে যাচ্ছে অর্নিশা। সবগুলো তার মায়ের শাড়ি। এ অবধি কখনো শাড়ি পরা হয়নি অর্নিশার। শাড়ি জিনিসটা তার কাছে এক প্রকার ভেজালেরই মনে হয়। কখনো সাত করে পরতেও চায়নি। কিছুক্ষণের মাঝে অঞ্জু বেগম ঘরে এলেন। অর্নিশা শাড়িগুলো উঠোন থেকে এনেছে, ঘন্টা পেরিয়ে গেছে। এখনও যেমন তেমন অবস্থাতেই পড়ে আছে। বিরক্ত হলেন অঞ্জু বেগম, তবে তা প্রকাশ করলেন না। অর্নিশা মেরুন রঙা বেনারসিটা নিজের হাতে নিয়ে বলল, আম্মা, তোমার এই শাড়িটা খুব সুন্দর। এই শাড়িটা তোর আব্বা নিজে পছন্দ করে আমার জন্য কিনেছিলেন। বিয়েতে আমি এই শাড়িটা পরেছিলাম। তোর তোমাকে তো তাহলে খুব সুন্দর মানিয়েছিল, তাই না? অঞ্জু বেগম সলজ্জে হেসে বললেন, আব্বা তো হাঁ করে চেয়েছিল। আম্মা, আমার তো তোমাদের প্রেমোপন্যাস জানার আগ্রহ তরতর করে বাড়ছে। পরে শুনিস, এখন উঠে দাঁড়াতো। অঞ্জু বেগম মেয়েকে দাঁড় করালেন। মেরুন রঙা বেনারসিটা অর্নিশার গায়ে জড়ালেন। এরপর এক দৃষ্টে চেয়ে রইলেন কিয়ৎক্ষণ। 20 বছর আগে নিজেকে অর্নিশার মাঝে দেখতে পেলেন। চোখ টলমল করে উঠল অঞ্জু বেগমের। মেয়ের চিবুক ছুঁয়ে বললেন, মাশাল্লাহ, খুব সুন্দর লাগছে আমার মেয়েকে। মায়ের কথায় অর্নিশা খানিকটা লজ্জা পেল। আচ্ছা, বউ সাজলে কি তাকেও অদ্ভুত সুন্দর লাগবে? জানতে হলেও তো বউ সাজা প্রয়োজন। নিজের ভাবনাতে নিজেই বিরক্ত হলো অর্নিশা। অঞ্জু বেগম শাড়ি ভাঁজ করায় মনোযোগী হলেন। অর্নিশাও সাহায্য করতে লাগলো হাতে হাতে। এরই মাঝে অনল এসে উপস্থিত হলো তার মায়ের ঘরে। এসেই ডাকতে শুরু করলো অর্নিশাকে। আপা, একটু চল আমার সঙ্গে। দেখেছিস তো, কাজ করছি, এখন কোথাও যেতে পারবো না। আম্মা, তুমি একটু আপাকে বল আমার সঙ্গে যেতে। কাজের মধ্যে ডাকলে বিরক্ত বোধ করেন অঞ্জু বেগম। আজও তার অন্যথা হলো না, বাজখাই স্বরে শুধালেন, কি এমন রাজ্যের কাজ জমিয়েছিস যে অর্নিকে ছাড়া হচ্ছে না? অনলের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। আমতা আমতা করতে শুরু করলো। অঞ্জু বেগম মেয়েকে উদ্দেশ্য করে বললেন, এই অকর্ম কিসের জন্য ডাকছে, গিয়ে দেখে আয়। অর্নিশা প্রত্যুত্তর করলো না, তবে চোখ গরম করে তাকালো অনলের দিকে। ছেলেটা ফ্যালফ্যাল করে ওদের দিকেই তাকিয়ে, আবার মেঘিয়ে হাসছে বই কি। বড় বড় পা ফেলে ঘর থেকে বের হলো অর্নিশা। তার পিছু পিছু অনলও ছুটল। বিছানায় বসে বিশ্রাম নিচ্ছেন হাসেম মোড়ল। একাগ্র চিত্তে কিছু একটা ভেবে যাচ্ছেন বেশ অনেকটা সময় ধরে। দুপুরে নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হচ্ছিলেন, তখনই গ্রামের কয়েকজন এসে দাঁড়ালো ওনার সামনে। বিগত দিনে ঘটে যাওয়া ঘটনাটা যে অনেকেই জেনে গেছে সেই সম্পর্কে অবগত হাসেম মোড়ল। সেই সাথে ছেলেটাকে আবার নিজ গৃহে থাকতে দিয়েছেন। বদনাম হতে খুব বেশি সময় লাগবে না। কি তো ভাবছো অর্নির বাবা? বুঝলে অর্নির আম্মা, ইতিমধ্যে গ্রামের অনেকে জেনে গেছে মেয়ের বিয়ে ঠিক হবার কথা, অথচ এখানে বিয়ের নামগন্ধও নেই। গ্রামবাসী তো তিল থেকে তাল বানাতে ওস্তাদ। তবে তুমি যাই বলো, রঙ্গন ছেলেটাকে আমার ভারী পছন্দ হয়েছে। আজকালকার সময়ে এরকম ভদ্র ছেলে পাওয়া অনেক কষ্টের। যার তার হাতে তো আমার মেয়েকে তুলে দিতে পারি না। আমি লোক লাগিয়েছি, কালকের মাঝেই সমস্ত খোঁজ খবর পেয়ে যাব। তুমি যা ভালো মনে করো। ছেলে বড় ডাক্তার। আমি ভাবছি অন্য কথা। অঞ্জু বেগম গিয়ে ওনার স্বামীর পাশে বসে বললেন, কি কথা গো?
আমি তো মেয়ের বাবা, আমাকে অনেক কিছু চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। মেয়ের সুখটাই আমার কাছে বেশি প্রাধান্য পাবে। রঙ্গনকে যে আমার অপছন্দ এমনটা নয়, ছেলেটাকে আমিও পছন্দ করি। তবে কি? বিয়ের কথা বাড়ানোর পর যদি থেমে যায় তাহলে তো আমাদের মেয়ের বদনাম। লোকে ভাববে মেয়ের কোনো ত্রুটি আছে। এমন কথা তুমি কবে থেকে মানতে শুরু করলে? মেয়ের বাবাদের অপারগতা বিশাল। তারা সন্তানের ভালোর জন্য সব কিছু করতে পারলেও সমাজের মুখ বন্ধ করতে পারে না। অঞ্জু বেগম এক ধ্যানে স্বামীর মুখশ্রীর পানে চেয়ে রইলেন। হাসেম মোড়ল কিছুক্ষণ চুপ থেকে আবারও বললেন, আমাকে একটু সদরের দিকে যেতে হবে। কেন? আর এই অবেলায় কোথায় যাবে তুমি? একটা কাজ আছে। কথাটা বলেই সাদা পাঞ্জাবি আর টুপিটা পকেটে পুরে নিলেন হাসেম মোড়ল। আয়নায় একবার তাকিয়ে আসছি বলেই ঘর থেকে বেরিয়ে গেলেন। অঞ্জু বেগম বিছানা ঝাড় দিয়ে নিজেও ঘর থেকে বের হলেন। হাতের কিছু কাজ এগিয়ে রাখা প্রয়োজন। মাত্রই এশারের নামাজ পড়ে বাড়িতে ফিরছেন হাসেম মোড়ল। সেই যে বিকেলের দিকে সদরে যাবেন বলে বেরিয়েছিলেন, সবে ফিরলেন তিনি। ওনাকে দেখা মাত্রই রঙ্গন ধীর পায়ে এগিয়ে সামনে দাঁড়ালো। ক্ষীণ স্বরে সালাম জানালো সে। হাসেম মোড়ল সালামের জবাব দিলেন, ভালো মন্দ জিজ্ঞেস করলেন। রঙ্গনের চোখের ভাষা এবং কিছু বলতে চাওয়ার আকুলতা বুঝতে পারলেন, তবুও প্রকাশ্য করলেন না। ছেলেটা নিজ থেকেই ইতস্তত বোধ আর অজানা শঙ্কা নিয়েই রঙ্গন বলল, আঙ্কেল, আপনি যদি পারমিশন দেন তাহলে আমি আমার মাকে নিয়ে আসব। হাসেম মোড়ল স্বাভাবিক কণ্ঠেই বললেন, ওই তো ভাবি, উত্তম কথা, তুমি নিয়ে এসো তোমার মাকে। মনে মনে হাঁফ ছেড়ে বাঁচল রঙ্গন। সেই সাথে বড্ড খুশিও হলো। চোখ মুখ চিকচিক করছে, যেন অতি কাঙ্ক্ষিত কিছু পেয়েছে। আবছা আলোয় গভীরভাবে পরখ করছেন হাসেম মোড়ল। অনেকেই বলে ওনার নাকি জহুরির চোখ, মানুষ চিনতে ভুল করেন না। আঙ্কেল, আমার আরেকটা কথা ছিল। হাসেম মোড়ল গম্ভীর স্বরে বললেন। হ্যাঁ বল। মনের মাঝে থাকা কথাগুলোকে সাজিয়ে রঙ্গন বলল, আমাকে নিয়ে বাবার খুব স্বপ্ন ছিল, আমি মস্ত বড় ডাক্তার হব, অনেক নাম হবে আমার, গরিব অসহায় মানুষদের সেবা করব। এই বলে থামল রঙ্গন। কণ্ঠনালীতে হরতাল নেমেছে। বলার মাঝেও কথাগুলো থেমে থেমে আসছে। হাসেম মোড়ল পরবর্তী কথা শোনার জন্য অধীর আগ্রহে চেয়ে আছেন। নিজেকে ধাতস্থ করে রঙ্গন আবারও বলল, আজ আমি ডাক্তার, গরিব অসহায় মানুষদের সেবা করার চেষ্টা করি, অথচ আমাকে নিয়ে স্বপ্ন দেখা সেই বাবাটাই নেই। এখন দুনিয়া বলতে শুধুই আমার মা। নিজের জন্য অর্ধাঙ্গিনী আর মায়ের জন্য একজন বন্ধু হিসেবে আপনার মেয়েকে চাইছি। হাসেম মোড়ল রঙ্গনের চোখে চোখ রাখলেন। ছেলেটার চোখের পানি টলমল করছে, যেন যে কোনো মুহূর্তে কান্না করে দেবে। মায়া হলো হাসেম মোড়লের। কিছু একটা মনে করে রঙ্গনকে জড়িয়ে ধরলেন তিনি। আজ বহুদিন পর শ্রদ্ধা আর ভরসার হাত খুঁজে পেল রঙ্গন। হাসেম মোড়ল এবার রঙ্গনের বাহুতে আলতো হাত রেখে বললেন, আমি তোমাকে বিশ্বাস করি, তোমার হাতে আমার অমূল্য রত্ন তুলে দিতে কোনো আপত্তি নেই। এই বলে আর এক মুহূর্তও দাঁড়ালেন না। দ্রুত পায়ে প্রস্থান নিলেন। মিজান বারান্দায় দাঁড়িয়ে মোবাইল এদিক সেদিকে নিয়ে যাচ্ছে। বোধহয় নেটওয়ার্ক প্রবলেম করছে। ওলের ট্রাউজার, গায়ে মোটা সোয়েটার, মাথায় ওলের টুপি আর গলায় মাফলার জড়িয়ে একটা গোলুমলু শিশু পান্ডা সেজেছে মিজান। দূর থেকেই দাঁড়িয়ে দেখল রঙ্গন। সে এগিয়ে গেল অতিথিশালার দিকে। ভ্রুযুগল কুচকে মিজানকে শুধালো, এভাবে প্যাকেট হয়ে আছিস কেন? ওই রঙ্গন, তোর কি শীত টিট করে না রে? যতটা তুই দেখাচ্ছিস ততটা শীত এখানে নেই, তবে শরীর শীতল করার মতো সমীকরণ অবশ্যই রয়েছে। আচ্ছা দোস্ত, আমাকে একটা কথা বল, তো কি চলছে তোর মাঝে? বিয়ের ফুল কি ফুটছে? তোর কি মনে হচ্ছে? আমার মনে হওয়া দিয়ে কিছু যায় আসে না, তুই বল, আমি তোর মুখ থেকে শুনতে চাই। এতক্ষণে আবিরও এসে পৌঁছেছে। মিজানের সঙ্গে আমিও একমত। কি চলছে তোর মাথায়? মেয়েটাকে কি সত্যি পছন্দ হয়েছে তোর? ফোনটা পকেটে রেখে মিজান বলল, তুই মজা করছিস তাই না? বিয়ে নামক সিরিয়াস ইস্যু নিয়ে মজা করব, হেই চিনলি আমাকে? তার মানে তুই সিরিয়াস? আমি শুনে খুব খুশি হলাম। আন্টিকে জানিয়েছিস? না রে, আমি তো ভাবছি সবটা শুনে মায়ের রিয়াকশন কেমন হবে। আমার তো মনে হয় তোর মুখে বিয়ের কথা শুনে আন্টি খুশিতে আত্মহারা হয়ে উঠবেন।
আবিরের বলা কথা শুনে মিজান বলল, যাক, একটা বিয়ে অন্তর্পক্ষ খেতে পারবো। আর কতদিনই বা সিঙ্গেল তকমা নিয়ে ঘুরবি? আমি তো তোর ভাবিকে সকালেই জানিয়ে দিয়েছি। আবিরের কথায় মাথায় হাত পড়ল রঙ্গনের। এই ছেলে তো তার থেকে এক কাঠি উপরে। মাকে কথাটা এখনো জানাতে পারলো না, অথচ এই ছেলে জনে জনে বলে বেড়াচ্ছে। ব্রো, কিছু মনে করিস না। মিজানের কথা বুঝতে পারলো না রঙ্গন, ভ্রু কুঞ্চিত করে শুধালো, কেন? আমি তো ফ্রেন্ড সার্কেলের সবাইকে জানিয়ে দিয়েছি। মিজাইনা রে, তুই তো হাটে হাড়ি ভেঙে দিলি রে। অতিথিশালার ঘর থেকে বেরিয়ে বারান্দার কাছে দাঁড়িয়েছে রঙ্গন। এই শীতের মাঝেও ঝিরিঝিরি বৃষ্টি রুমঝুম ধ্বনি তুলছে। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি। শীত শীত আবহে অপ্রত্যাশিত মেঘ শীত যেন তরতর করে বাড়িয়ে তুলছে। মাত্রই ভরপেট খেয়েছে রঙ্গন। খাওয়ার পর একটু আধটু ঘুম পাচ্ছে বইকি, তবে এখন ঘুমানো যাবে না। রঙ্গন খেয়াল করলো ছাতা হাতে নিয়ে অর্নিশা বাড়ি ফিরছে। কোথাও কি গিয়েছিল? আজ তো শুক্রবার, কলেজও নেই, তাহলে কোথায় গিয়েছিল? রঙ্গন সেদিকেই চেয়ে রইল যতক্ষণ না অর্নিশা বাড়ির ভেতরে প্রবেশ করলো। এরই মাঝে মুঠোফোন ভাইব্রেট করে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মা লেখাটা। অধর প্রসারিত হলো রঙ্গনের। তাড়াতাড়ি করে কল ব্যাক করলো। উপাস থেকে মায়ের মধুর কণ্ঠস্বর ভেসে এলো, কেমন আছিস বাবা? আমি তো সবসময় ফিট অ্যান্ড ফাইন। তুমি কেমন আছো মা? আমিও ভালো আছি। তুই কবে আসছিস? দিন দুয়েকের মাঝেই। মা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কোনো মেয়েকে পছন্দ হয়েছে? রঙ্গন খানিকটা লজ্জা পেল। হসপিটালে জয়েন করার পর থেকেই তার মায়ের সেই এক কথা, পুত্রবধূ চাই, কিন্তু এখনও পছন্দসই কাউকে দৃষ্টিতে পড়েনি। তাই তো এখনও মনের মানুষকে পায়নি। রঙ্গন এবার হয়তো পেয়েছে। বেশি সময় না নিয়ে আমতা আমতা করে বলল, আসলে মা, মেয়েটাকে কোথায় থাকতে, দেখতে কেমন, তাড়াতাড়ি বল। আমার আর তর সইছে না। তুমি আমার মা নাকি বন্ধু? আমি তোর মা আর বন্ধু দুটোই। ছেলে মেয়ে বড় হলে বাবা মাকে বন্ধু হতে হয়। রঙ্গন তার মায়ের কথাই ক্ষীণ হাসল। মনোয়ারা বেগম আবারও বললেন, এবার তো বল মেয়েটাকে। তার আগে বলো, তুমি বুঝলে কি করে? এমনিতেই ধারণা করলাম আর কি। অনিশাকে আমার খুব পছন্দ হয়েছে মা। এটা ভালোবাসা কিনা জানি না, তবে প্রথম দেখায় আমি ওর মোহে পড়েছি। ওকে আবার চাই মা, ভীষণ করে চাই। ছেলের কথায় আলতো হাসলেন মনোয়ারা বেগম। যাক, ছেলের সুমতি হয়েছে। কাউকে তো মনে ধরেছে। এবার অন্তত ঘরে পুত্রবধূ আসবে। খুশি হলেন তিনি। ছেলেকে শুধালেন, মেয়ের বাড়ি কোথায়? আমরা ক্যাম্পিংয়ের জন্য যে বাড়িতে থাকছি সেই বাড়ির মেয়ে। আমাকে কবে আসতে হবে? তুমি আমার এক কথায় রাজি হয়ে গেলে? আমার ছেলের উপর আমার শতভাগ আস্থা আছে। লাভ ইউ মা। এবার তো বল আমাকে কবে আসতে হবে? আমি মিজানকে ঢাকা পাঠিয়েছি। মনোয়ারা বেগম সশব্দে হেসে উঠলেন। ফোনের উপাস থেকে হাসির শব্দ পেয়ে বোকা বনে গেল রঙ্গন। মনোয়ারা বেগম ছেলেকে বললেন, বাপরে, এত তারা! এতদিন তো তুমি তারা দিতে, আজ আমি তারা দিলেই দোষ? মায়ের সাথে দুষ্টুমি হচ্ছে, সামনে পেলে কান মলে দিতাম। আরও কিছু সময় কথা বলে রেখে দিল রঙ্গন। সবাইকে মানাতে পারলেও আসল মানুষটাকে মানাতে পারবে কিনা জানা নেই। রঙ্গন সবসময় স্ট্রেট ফরওয়ার্ড। মুখের উপর কথা বলাই কখনো পিছুপা হয় না সে। তার উপর কিছুটা তেরাও বটে। যা তার চাই সেটা চাই, কিন্তু এটা তো পুরো জীবনের বিষয়। এই নিয়ে কোনো ছেলে মানুষই নয়। আল্লাহ ভাগ্যে রাখলে হতেই হবে। স্যাঁতস্যাঁতে মাটিতে সব বয়সে একসঙ্গে গোল্লাছুট খেলে যাচ্ছে। এখন সময়টা বিকেল। দুপুরে ঝিরিঝিরি বৃষ্টি তখনই থেমে গিয়েছিল। এরপর বিস্তীর্ণ অন্তরিক জুড়ে এক চিলতে রোদ উঁকি দিয়েছিল মুচকি এসে। সেই রোদের তপ্ততা ছিল খানিকটা। সিক্ত ভূমি টান টান রূপ ধারণ করেছে। আবির আর রঙ্গন হাঁটতে বের হয়েছে। হঠাৎই দেখতে পেল খেলা নিয়ে হই হট্টগোল লেগেছে মাঠে। সেখানে অনলও রয়েছে। ওদের টিমের সঙ্গে বিপরীত টিমের কথা কাটাকাটি হচ্ছে। রঙ্গনকে দেখতে পেয়ে অনল জিজ্ঞেস করলো, আপনি এখানেই? তোমাদের সঙ্গে খেলতে এলাম। আবির এগিয়ে এসে বলল। এখানে কি হচ্ছে? কথাটা শেষ হবার সঙ্গে সঙ্গে রঙ্গন বলল, এই সামান্য খেলা নিয়ে বন্ধুদের মাঝে কেউ ঝামেলা করে? ওরাই ঝামেলা শুরু করেছে, আমাদের কোনো কথাই শুনছে না। রঙ্গন সবাইকে উদ্দেশ্য করে বলল, আমাদের দুজনকে খেলতে নেবে তোমাদের সঙ্গে?
আপনি পারবেন ভাইয়া? তোমার কি মনে হয় আমি শুধু ডাক্তারিটাই পারি? তেমন কিছু না। তাহলে শুরু করা যাক। আবির আমতামতা করে বলল। এ ভাই তুই আমাকে ছাড়, আমি এসব খেলতে টেলতে পারি না। একবার ক্রিকেট খেলতে গিয়ে আমার সানডে মানডে কলুজ হয়ে যাচ্ছিল, এখনও ভাবলে গা শিউরে ওঠে। তুই খেলবি, এটাই ফাইনাল। গোল্লা শুট খেলতে গিয়ে আমার ভবিষ্যৎ যদি ক্ষতি হয় তাহলে তোর নামে মামলা করব। তোর ফালতু কথা বাদ দে। কোচিং থেকে ফিরছে অর্নিশা। বাকি সব বিষয় স্যার বাড়িতে এসে পড়িয়ে গেলেও আইসিটি গিয়ে পড়তে হয়। কলেজের বিপরীত পারে পাবেল স্যারের কোচিং সেন্টার। নীরদ অম্বর এখন পরিষ্কার, সাদা আপগুলো ভেসে বেড়াচ্ছে দৈবাত সমীকরণের তালে। দুপুরে একটু বাড়ি থেকে বের হয়েছিল, এরপর বাড়ি ফিরে খাবার খেয়ে আবারও বের হয়েছিল কোচিংয়ের উদ্দেশ্যে। পড়া দিঘির পাশের মাঠ থেকে হই হুল্লোড় আওয়াজ ভেসে আসছে। বাড়ি ফিরতে হলে ওই রাস্তা দিয়েই ফিরতে হবে। অর্নিশা সেদিকে তোয়াক্কা না করে এগিয়ে গেল, ধীর পায়ে হাঁটতে শুরু করলো। দূর হতেই অনলের কণ্ঠস্বর আবছা শুনতে পেল অর্নিশা। মুখ তুলে তাকালো মাঠের দিকে। অনেক ছেলেপুলের ভিড় জমেছে। অনলের সমবয়সী সব বন্ধুরা খেলছে। বিস্তীর্ণ ফসলের ক্ষেতের আলে দাঁড়িয়ে বসে রয়েছে ছোট ছোট ছেলেমেয়েরা। এরা মূলত খেলা দেখছে। অর্নিশা দেখতে পেল আবিরা রঙ্গনও এইটুকুন ছেলেপুলেদের সঙ্গে খেলছে। হাসি পেল অর্নিশার, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেই দেখতে লাগলো। রঙ্গনের পেছন পেছন কয়েকজন ছেলে আর আবির ছুটছে। হঠাৎই দৃষ্টি আটকে গেল অদূরে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে। সেই প্রণয়ীও কি তাকে দেখছে? খেলাতে আর মনোনিবেশ করতে পারল না রঙ্গন। অমনি খেলা থেকে আউট হয়ে গেল সে, আর জিতে গেল বিপরীত পক্ষ। অনল এগিয়ে এসে বলল, এটা কি করলেন ভাইয়া? আপনার জন্য তো আমরা হেরে গেলাম। এই রঙ্গন, তুই এটা কি করলি? ওদিকে কি দেখছিস তুই? ভাবনার ঘোর কাটল রঙ্গনের। এলোমেলো কণ্ঠস্বরে বলল, এই না না, কিছু দেখছি না তো। আবির তারপরও এদিক সেদিক তাকিয়ে দেখতে লাগলো। আশা অনুরূপ কাউকে দেখতে পেল না সে। রঙ্গনের সঙ্গে দৃষ্টি বিনিময় হওয়ার সাথে সাথেই সেখান থেকে চলে গিয়েছিল অর্নিশা। অনল আর রঙ্গনও সেদিকটা তাকালো, তারা কাউকেই দেখতে পেল না। মেদিনীর বুকে সাজক প্রহর নামছে একটু একটু করে। নানান প্রজাতির পাখিরা তাদের ডানা দুটো ঝাপটে উড়ে যাচ্ছে বিস্তীর্ণ অন্তরিক জুড়ে। নীড়ে ফেরার তারা বুঝি খুব। অর্নিশা তার ঘরের জানালার দুয়ার ঘেঁষে দাঁড়িয়ে বাইরের দিকটাই চেয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে কারো ফেরার অপেক্ষায় আছে সে। আচ্ছা, পাখিরা তো তাদের নীড়ে ফিরে যাচ্ছে, তাহলে তার কাঙ্ক্ষিত মানুষটা দেখা কেন মিলছে না? আদতে কি আসবে সেই মানুষটা? অবশ্যই সে যে আসবেই, কিন্তু অপেক্ষার প্রহর যে শেষ হয় না। আর অর্নিশাও সেখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না। হঠাৎ করেই ঘরের ভেতর অঞ্জু বেগমের আগমনে হকচকিয়ে গেল সে। আমতা করতে শুরু করলো। এই অবেলায় জানালা খোলা রাখার জন্য মায়ের কাছে একটা ঝাড়ি খেলো বই কি। কিংকর্তব্য বিমূর অঙ্গনা ক্ষিপ্ত হস্তে জানালা আটকে দিল। এরই মাঝে গেট পেরিয়ে উঠোনের কাজটাই এলো রঙ্গন, আবির এবং অনল। তবে অপেক্ষাকারী চাতক পাখির দেখা আর মিলল না। সে যে জানালার দুয়ার আটকে দিয়েছে। কিছুক্ষণ পরেই হয়তো মাগরিবের আজান পড়বে। অর্নি, একটু দেখে যা তো মা। মায়ের ডাকে সাড়া দিয়ে একাডেমিক বই টেবিলের উপর রেখেই অর্নিশা রান্নাঘরের দিকে ছুটল। কিসের জন্য ডাকছেন সেটাও তো জানা প্রয়োজন। খুব বেশি দরকার না পড়লে তার মা ডাকেন না, সবটা একা হাতেই সামলান তিনি। এখনও ঠিক সেটাই করার চেষ্টা করছেন। চুলায় তরকারি বসিয়েছেন। বাড়িতে বাড়তি মানুষ থাকায় 3 বেলায় রান্না করতে হয় ওনাকে। এমনিতে রান্নার ক্ষেত্রে কাটাকুটি কাজ ফুলবানুই করে দেন। একটু প্লেট ধুয়ে রাখা আরও কিছু কাজ ফুলবানু নিজেই করে রাখে। তবে আজ সে কাজে আসেনি, তার ছোট ছেলেটি নাকি অসুস্থ। দুপুরে এসে টাকা নিয়ে গিয়েছে ওষুধ আনবে বলে। এদিকে রান্নাঘরের ভেতরে প্রবেশ করেই অর্নিশা বলল, আমাকে ডাকছিলে আম্মা? আমাকে একটু সাহায্য কর, ফুলবানু আজ আসেনি। তোর আব্বা একটু পরেই হয়তো নামাজ পড়ে চলে আসবেন। রান্না এখনো হয়নি, আবার ওদেরও তো খাবার দিতে হবে। উলের সোয়েটারের হাতা কোনো পর্যন্ত তুলে অর্নিশা জিজ্ঞেস করলো, আমাকে কি করতে হবে? প্লেটগুলো ধুয়ে দিবি, আর ফুলকপি, বেগুন, আলু, সিম কেটে রাখবি। তোর আব্বা সবজি দিয়ে রুই মাছ খেতে চেয়েছেন। আচ্ছা আম্মা। অর্নিশা তার কাজে লেগে পড়ল। প্রথমে সবজিগুলো কেটে তারপর ধোয়াধুয়ির কাজ করবে। এই ঠান্ডায় বারবার ঠান্ডা পানি ছোঁয়া একদমই ভালো লাগে না। অত শত কাজের মাঝে মেয়ের সর্দি লাগার ব্যাপারটা বেমালুম ভুলে গেলেন অঞ্জু বেগম। অর্নিশা নিজের কাজে মনোনিবেশ করলো।
আলুর খোসা ছিলতে গিয়ে ডান হাতের তর্জনীর নখের কাছে বেশ অনেকটাই কেটে গিয়েছে। মুহূর্তের মাঝেই হাত রঞ্জিত হয়ে উঠল। টু শব্দও করল না অর্নিশা, তাতে যে মা জেনে যাবেন। এখন আবার হাত কেটে যাওয়ার কথা শুনলে হয়তো কষ্ট পাবেন অঞ্জু বেগম। তাই আর অর্নিশা তার মাকে ডাকলো না বা কিছু বললও না, তাতে দাঁত চেপে ব্যথা সহ্য করে নিল। কষ্ট করে হলেও দুপুরের এঁটো প্লেটগুলো একটা একটা করে ধুয়ে রাখলো। আম্মা আর কিছু করতে হবে? না রে মা, অনলটা কি করছে একটু দেখিস তো। ছেলেটাকে নিয়ে আমি আর পারি না, পড়াশোনায় মনোযোগ নেই তার, খেলাধুলার প্রতি ঝুঁকেছে। আচ্ছা। অর্নিশা রান্নাঘর থেকে বের হয়ে গেল। নিজের ঘরে যাওয়ার আগে অনলের ঘরে একবার উকি দিল। স্টাডি টেবিলে বসে খাতায় আঁকিবুকি করছে। এই ছেলেটার খামখেয়ালি পনায় খুব বিরক্ত হলো অর্নিশা। বড় বড় পা ফেলে ঘরের ভেতরে প্রবেশ করলো। পড়া বাদ দিয়ে কি কাজ করছিস? হকচকিয়ে উঠল অনল। ফ্যাল করে বোনের মুখ পানে তাকালো। এ কথা যদি তার আম্মা জানেন তাহলে আজ তার রক্ষে নেই। এমনিতেই রেজাল্ট খারাপ হওয়ার জন্য তিনি ক্ষেপে আছেন। অনল আমতা আমতা করে বলল, আম্মাকে কিছু বলিস না আপা। সব বলবো আমি। তাহলে আমিও আম্মাকে বলে দিব তুই বিকেলে রঙ্গন ভাইয়াকে লুকিয়ে দেখছিলিস। কি সব উল্টোপাল্টা বকবক করছিস? এটুকুন বাচ্চা ছেলে আমাকে মিথ্যা বলে থ্রেট দিচ্ছিস? আমি কোথাও মিথ্যা বললাম? আমি স্পষ্ট দেখেছি তোকে দাঁড়িয়ে হাসছিলিস। আর আমাকে একদম বাচ্চা বলবি না, আমি বড় হয়েছি। সশব্দে হেসে উঠল অর্নিশা। বোকা বনে গেল অনল। হাতে চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে, তাই আর বেশি কথা না বাড়িয়ে অর্নিশা বলল, আজকের মতো মাফ করে দিলাম, এখন মনোযোগ দিয়ে পড়। কথাটা বলেই বেরিয়ে গেল অর্নিশা। কেটে যাওয়া আঙ্গুল খুব জ্বালা করছে। ক্ষতটাও অনেকটা গভীর, নখের দিক থেকে অনেকটা কেটেছে। এতক্ষণ ওড়না দিয়ে চেপে রেখেছিল, রক্ত বের হচ্ছে। শরীর দুর্বল লাগতে শুরু করলো। এমনিতে রক্ত দেখতে পারে না অর্নিশা, গা ঝিমঝিম করতে থাকে। রক্তে ফোবিয়া আছে তার। দরজার কাছটাই এসে কম্পিত কণ্ঠে অনলকে ডাকলো। অর্নিশার গলার আওয়াজ অস্বাভাবিক লাগাই ছুটে এলো অনল। এসেই দেখলো দরজার কাছে পড়ে আছে অর্নিশা। জোরে চেঁচিয়ে অঞ্জু বেগমকে ডাকলো, আম্মা তাড়াতাড়ি আপার ঘরে আসো। অনল ক্রমাগত ডেকে যাচ্ছে অর্নিশাকে, কিন্তু চোখ খুলছে না। মনে হয় অচৈতন্য হয়ে পড়েছে। হাতটা রক্তে লাল হয়ে পড়েছে। অনলের গলার আওয়াজ পেয়েই অঞ্জু বেগম ছুটে এলেন। মেয়েকে এভাবে মেঝেতে পড়ে থাকতে দেখে ঘাবড়ে গেলেন তিনি। হাশেম মোড়ল এখনও বাড়ি ফেরেননি। এই মুহূর্তে কি করা উচিত ভেবে পাচ্ছেন না অঞ্জু বেগম। দিক বিদিক শূন্য হয়ে পড়লেন মুহূর্তেই। অনলের দিকে তাকিয়ে এলোমেলো স্বরে বললেন, অতিথিশালায় গিয়ে রঙ্গন আর নয়তো আবিরকে ডেকে নিয়ে আয়। আচ্ছা আম্মা। দৌড়ে বেরিয়ে পড়ল অনল। মিনিট দুয়েক পরে আবারও চলে এলো। এরই মাঝে রঙ্গনও চলে এসেছে। এসেই তাড়াহুড়ো করে ভাজাকোলা করে তুলে বিছানায় শুয়ে দিল। সন্তর্পণে হাতের রক্ত পরিষ্কার করলো, এরপর ব্যান্ডেজও করে দিল। তোর হাত কাটলো কি করে? এই তো সবেই জ্ঞান ফিরেছে অর্নিশার। চোখ পিটপিট করে যখন তাকালো, দেখতে পেল সবাই তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। রঙ্গন আর আবিরও এখানেই রয়েছে। মুহূর্তেই ঘাবড়ে গেল অর্নিশা। তার অবস্থা বুঝতে পেরে রঙ্গন বলল, প্লিজ আপনি ঘাবড়ে যাবেন না, আপনার পালস একবার চেক করে আমরা চলে যাব। রঙ্গন এসে অর্নিশার সামনে বসলো। পালস চেক করে বুঝতে পারলো মেয়েটার শরীর খানিকটা দুর্বল। মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে, হাতের আঙ্গুলে ব্যান্ডেজ লাগানো। রঙ্গন অতি যত্নে সন্তর্পণে ব্যান্ডেজ করেছিল। অঞ্জু বেগমের ধৈর্য কুলোচ্ছে না। এই মেয়ের মাঝে ওনার প্রাণ ভ্রমর। অনেক সাধের মেয়ে ওনার। কিছু হয়ে গেলে না জানি কি হতো ওনাদের, ভাবতে অন্তরাত্মা কেঁপে উঠছে ওনার। অর্নিশা এবার শান্ত মোলায়েম স্বরে বলল, আলুর খোসা ছাড়াতে গিয়ে কেটে গিয়েছিল। রক্তরঞ্জিত হাত দেখে মাথা কেমন ঝিমঝিম করছিল। সে কি রে, তোর হাত কাটলো আর তুই আমাকে কিছুই জানাসনি? তখন আমাকে কেন জানাসনি? এই হাত নিয়ে এতগুলো এটো প্লেটগুলো ধুয়েছিস, কিছু বুঝতে দিসনি আমাকে? পরে গিয়ে যদি মাথায় ব্যথা পেতিস, তোর যদি কিছু হয়ে যেত? তেমন ভয়ের কিছু নেই আন্টি, হয়তো ওনার রক্তে ফোবিয়া আছে, তাই রক্ত দেখে ভয় পেয়ে জ্ঞান হারিয়েছিলেন। একটু দুর্বল উনি। ওনার জন্য এক গ্লাস গরম দুধ আর একটা ডিম সেদ্ধ করে দেবেন। আসছি আমরা। কথাটা বলে ঘরের দরজার কাছটাই গেল রঙ্গন আর আবির। চলতে গিয়ে হঠাৎ থেমে গেল রঙ্গন। পেছন ফিরে একবার অর্নিশাকে দেখলো, এরপর অনলকে নিজের কাছে ডাকলো। অনল কাছে গেলে রঙ্গন অঞ্জু বেগমকে উদ্দেশ্য করে বলল,
আন্টি, আমি 2টো ওষুধ পাঠিয়ে দিচ্ছি, ওনাকে খাবার খাইয়ে ওষুধ 2টো দেবেন। আচ্ছা বাবা। অনলকে নিয়ে রঙ্গন আর আবির চলে গেল। অঞ্জু বেগম মেয়ের জন্য অল্প কিছু খাবার আর গরম দুধ ডিম নিয়ে এলেন। খাবার খেতে ইচ্ছে না করলেও মায়ের জোড়াজুড়িতে অল্প কিছু খেয়ে নিল অর্নিশা। রাতটা কোনো রকমে কেটে গেল। সকালে ঘুম থেকে উঠতে এক প্রকার দেরি হয়ে গিয়েছে অর্নিশার, সেই জন্য ফজরের নামাজটা কাজা হয়ে গিয়েছে। উঠে হাত মুখ ধুয়েই খাবার খেয়ে নিয়েছে সে। খিদে পেয়েছিল খানিকটা, খাবারটা অঞ্জু বেগমই খাইয়ে দিয়েছেন। অর্নিশা কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে বসেছে বিছানায়। এখন শুধু চুল বাঁধাটা বাকি। অর্নিশা তার আম্মাকে ডাকতে শুরু করলো। অঞ্জু বেগম মেয়ের ঘরে এসে দেখলেন মেয়ে ওনার কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে অপেক্ষা করছে। এই দুর্বল শরীরে কোথাও যেতে দেবে না বলে মনস্থির করেছেন তিনি। কিন্তু মেয়ে যে ওনার নাছোড়বান্দা, জোর করে বলেছে সে আজ কলেজে যাবে মানে যাবেই। কি আর করার, অঞ্জু বেগম রাজি না হয়ে পারলেন না। কলেজ ড্রেসের উপর ডেনিম জড়িয়ে কাঁধে ব্যাগ ঝুলালো অর্নিশা। অঞ্জু বেগম মেয়ের জন্য টিফিন বক্স নিয়ে এলেন। আস্তে করে ব্যাগে ভরে দিলেন টিফিন বক্স। বারবার বললেন সময় মতো খাবারটা খেয়ে নিতে। অর্নিশা সাই জানিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিল। সোনালি রোদ উকি দিচ্ছে, তবুও শীত অনুভূত হচ্ছে। রোদের উষ্ণতা একেবারেই মোলায়েম। কলেজ ছুটির পর অর্নিশার পথরোধ করে দাঁড়ালো রঙ্গন। এভাবে পথরোধ করে দাঁড়ানোর মানে খুঁজে পেল না অর্নিশা। চোরা চোখে এদিক সেদিক তাকিয়ে বোঝার চেষ্টা করলো আশেপাশে কেউ আছে কি না। যার অর্ডার ইতিমধ্যেই খুব ভালোভাবে রটে গিয়েছে, আর কিছু অবশিষ্ট নেই। এই তো সকালেও শুনতে হয়েছে তোর নাকি শুক্রবারে বিয়ে। আরেকজন তো মুখের উপর বলে দিল তোর আকত কেমন ছিল। সহপাঠীরা বলছে তোদের প্রেম কেমন চলছে। তখন কিছু বলতে গিয়েও থেমে যেতে হয় অর্নিশাকে, পাছেই না কারো কটু কথা শুনতে হয়। এইভাবে হুটহাট পথ রোধ করে দাঁড়াবেন না। আমরা কি কোথাও বসে কথা বলতে পারি? এমনিতেই লোকে আপনাকে আর আমাকে ঠিক চোখে দেখে না। এখন যদি আমাকে দুজনকে কোথাও একসঙ্গে দেখে তাহলে অন্য কিছু ভাবতে পারে। অন্যের ভাবনায় আপনি এত প্রভাবিত হন? হকচকিয়ে গেল অর্নিশা। কি বলতে চাইছে লোকটা? এই রাস্তা এখন জনমানব শূন্য, তাই বলে এই নয় কেউ এই রাস্তা দিয়ে যাবে আসবে না। অর্নিশা কিছু একটা ভেবে বলল, কোথাও বসে কথা বলি। অফকোর্স। থেমে গিয়ে রঙ্গন আবারও বলল, থ্যাংক ইউ অর্নিশা। অর্নিশা এক পলক তাকালো রঙ্গনের দিকে। লোকটার ঠোঁটের কোণে প্রসারিত হাসির রেখা দৃশ্যমান। অর্নি, একটু তো হায়া কর। এভাবে নির্বোধের মতন তাকিয়ে থাকলে কি ভাববে? তোর বুদ্ধি কবে হবে? দুটো দৃষ্টি বিনিময় হবার আগেই অর্নিশা অন্যদিকে তাকালো। নিজের কাছে লজ্জা পেল সে, তবে তা সে প্রকাশ করলো না। ভাগ্যিস লোকটা কিছু বুঝতে পারেনি। রঙ্গন আগে আগে হাঁটছে, অর্নিশা পেছনে। সামনেই একটা কফি শপ আছে, কলেজের বিপরীত পাড়ের গলিতে। এখানে লোক সমাগম খুব বেশি নেই, একটা দুটো মানুষ। তবে অর্নিশাকে হয়তো কেউ চিনবে না। লোকের কথার ভয়ে মেয়েটা মাস্ক পরে নিয়েছে। ছোট্ট সেই কফি শপে গিয়ে বসেছে রঙ্গন আর অর্নিশা। আশেপাশে একটা দুটো মানুষ আছে বইকি। যারা আছে তাদের দেখে কবত কবতেই মনে হচ্ছে। মুখ থেকে একবারের জন্য মাস্ক খুলেনি অর্নিশা। রঙ্গন দুজনের জন্য কফি অর্ডার দিয়েছে। 3 দিন আগে এই কফি শপে এসেছিল সে। এখানকার কফি সেদিনই প্রথম খেয়েছিল। টেস্ট মোটামুটি চলে। অর্নিশা একবার এদিক সেদিক তাকিয়ে রঙ্গনকে বলল, এখন তো দুপুর, নিশ্চয়ই আপনার খিদে পেয়েছে। ভারী খাবার অর্ডার করি। আমি কিছু খাবো না। নেমে এলো দুজনের মাঝে এক অবাক নীরবতা। রঙ্গন এক দৃষ্টে অন্য মনস্কা অঙ্গনাকে দেখে যাচ্ছে। রমণী গভীরভাবে টেবিলের র্যাকসিনের দিকে তাকিয়ে কি এত ভেবে যাচ্ছে জানা নেই তার। অর্নিশা মুখ তুলে রঙ্গনের দিকে তাকাতেই দুজনের দৃষ্টি বিনিময় হলো। স্তম্ভিত হলো সে। খানিকটা ইতস্তত ভাব নিয়ে বলল, আসার পর থেকেই দেখছি চুপ করে আছেন। কিসের জন্য এখানে নিয়ে আসা হয়েছে বলবেন কি? প্রত্যুত্তরের আশায় প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে রইল অর্নিশা। এরই মাঝে দুজনের জন্য কফি নিয়ে এলেন ওয়েটার। রঙ্গন হাসি মুখে গ্রহণ করল। অর্নিশার দিকে এগিয়ে খাওয়ার জন্য ইশারা করল সে। কম্পিত হস্তে কফি মগ কাছে নিল। বোকাশোকা ছোড়া চাহনিতে এদিক সেদিক তাকিয়ে মাস্ক খুলল অর্নিশা। রঙ্গন রিল্যাক্স হয়ে কফিতে সিপ নিচ্ছে। একবার ভাবলো এবার অন্তত কিছু কথা বলা প্রয়োজন, তাই গম্ভীর স্বরে বলল, একটা কথা বলি। অর্নিশা কফিতে সিপ নিয়ে বলল, জি।
আপনার কি আমাকে একটু পছন্দ না? আমি কি সত্যি অযোগ্য? কোনো উত্তর খুঁজে পেল না অর্নিশা। রঙ্গনকে তার অপছন্দ এমনটাও না, কিন্তু বিশ্বাস করতে ইচ্ছে করে না। আর তার আব্বা আম্মাই বা কী করে এই অচেনা অজানা লোকটাকে বিশ্বাস করছে? তাদের বাড়িতে থাকছে এ সপ্তাহ হতে চলল, এই কদিনেই কি এতটা বিশ্বস্ত হয়ে উঠল? আজ সকালেও আব্বা আম্মার কথা আবছা শুনতে পেয়েছিল সে। আব্বা মত দিয়েছে, তার মানে সব কিছু ভালো হলে বিয়ে ঠিকঠাক হয়ে যাবে। আঙ্কেলের সঙ্গে আমার কথা হয়েছে, আমার মাকেও জানানো হয়েছে। অবাক হলো অর্নিশা। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল অনেকটা সময়। শান্ত মোলায়েম স্বরে বলল, খুব তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? স্বপ্নের পিছু ছুটে কখনো কাউকে ভালোবাসার সুযোগই হয়ে ওঠেনি। জীবনে প্রথম আপনার প্রতি একটা সফট কর্নার ক্রিয়েট হয়েছে। আমি উপলব্ধি করেছি কারো মায়ায় ক্রমশ জড়িয়ে যাচ্ছি। আপনাকে আমি হারাতে চাই না অর্নিশা। অর্নিশার মনে পড়ল তার প্রিয় বান্ধবী মাধবী এমনই কারো কথায় প্রভাবিত হয়ে নিজের হাস্যোজ্জ্বল জীবনটাকে তিলে তিলে শেষ করে দিয়েছে। তখন ওরা মাধ্যমিক পরীক্ষা দিতে যেত সদরের একটা স্কুলে। তখনই পরিচয় হয় রুহুলের সঙ্গে। ছেলেটা সবসময় কলেজের সামনে দাঁড়িয়ে থাকতো। একটু একটু করে অনুভূতি তৈরি হতে লাগলো মাধবীর মনে। ছেলেটাকে কখনোই সুবিধের মনে হতো না অর্নিশার। বহুবার বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু মাধবী তার একটা কথাও শোনেনি। আবেগে পড়ে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলল। হুট করেই দুজনের প্রণয় হলো, এরপর পালিয়ে বিয়ে। পড়াশোনাও সেখানেই বন্ধ হয়ে গেল মাধবীর। পরিবার থেকে মেনে নেয়নি তাকে, চিরদিনের জন্য ত্যাগ করেছিল। রুহুলকেও তার পরিবার থেকে ত্যায্য করা হলো। প্রথম কয়েক মাস খুব ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করেই বদলে যেতে লাগলো রুহুল। অল্পতেই রেগে যেত, ছোট ছোট কারণ দিয়ে ঝগড়া অশান্তি হতো, নিত্য নতুন সাংসারিক কলহ লেগেই থাকতো। এমনকি হাতও তুলতো মাধবীর গায়ে। তবুও মেয়েটা ভালোবাসার তাগিদে মুখ বুঝে সব কিছু মানিয়ে নিত। মেয়েটা ধীরে ধীরে অনুভূতিহীন হয়ে যেতে লাগলো। একদিন হঠাৎ খবর এলো মাধবী আত্মহত্যা করেছে। কিন্তু আত্মহত্যা করার মেয়ে তো মাধবী নয়। মেয়েটা এত এত অত্যাচার সহ্য করার পরও কখনো আত্মহত্যার কথা মুখেও আনতো না। মাধবীর মৃত্যুর খবর শুনে খুব আফসোস করেছিল তার পরিবার। পুলিশ অনেক তদন্তও করে, কিন্তু টাকার কাছে সত্যটা বিক্রি হয়ে যায়। রুহুল ফিরে গেল তার পরিবারে। প্রিয় বান্ধবীর ঝুলন্ত মরদেহ পুরোপুরি ভেঙে গুড়িয়ে দিয়েছিল অর্নিশাকে। সেই শোক কাটাতেও অনেকটা সময় লেগেছিল। বিয়ে আর ভালোবাসা সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল অর্নিশার মনে। সেই ধারণা থেকে এখনো অবধি বেরোতে পারেনি সে। নিজের ভাবনা থেকে বেরিয়ে অর্নিশার অঙ্গনের দিকে তাকালো। প্রতি উত্তরের আশায় লোকটা এখনও তাকে দেখছে। লোকটাকে খুব করে বিশ্বাস করতে ইচ্ছে করছে। অর্নিশা বুঝতে পারলো সে কারো মায়ায় পড়ছে, খুব গভীরভাবে। রঙ্গন যে অর্নিশার ব্যাপারে কিছু জানে না এমনটাও না। এই তো 5 দিন আগেই সিটি হসপিটাল থেকে ওদের 3 বন্ধুকে কৃষ্ণপুর কাল্পনিক গ্রামে পাঠানো হয়েছে। রিপোর্ট গিয়েছিল গ্রামের অনেক গরিব অসহায়রা নাকি চিকিৎসাহীনতায় ভুগছে। এরপর আবির, রঙ্গন আর মিজান এসে উঠেছিল উত্তর পাড়ার মোড়ল বাড়ি, অর্থাৎ হাসেম মোড়লের বাড়িতে। অতিথিশালায় থাকতে দেওয়া হয়েছিল ওদের। আতিথেয়তার অন্ত রাখেননি হাসেম মোড়ল। এমনিতে গ্রামের সবাই ওনাকে এক টাকে চেনে। এই তো সেদিন সকালে অর্নিশা যখন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বের হলো, তখনই হঠাৎ সামনে এসে দাঁড়ালো রঙ্গন, আবির আর মিজান। 3 জনকে একসঙ্গে আটসাট হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ঘাবড়ে গিয়েছিল বোকাশোকা মেয়েটা। তারপরও মনে সাহস জুগিয়ে জিজ্ঞেস করেছিল, কাকে চাই? রঙ্গন নিজে থেকে বলেছিল, হাসেম মোড়ল কি বাড়িতে আছেন? আব্বাকে দিয়ে আপনার কাজ কি? আর বলা নেই কওয়া নেই বাড়িতে ঢুকে এলেন কেন? তাও আবার বাক্স পেটরা গুছিয়ে। এই মেয়ের তারামি দেখে রাগ হলো রঙ্গনের। তবুও নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। এদিকে রঙ্গনকে দেখে মজা লুটছে আবির আর মিজান। রঙ্গন যখন বড় বড় চোখে শাসানো দৃষ্টিতে তাকালো, তখন দমে গেল দুটোতে। এদিকে রঙ্গন শান্ত গম্ভীর স্বরে অর্নিশাকে বলল, উনি বাড়িতে আছেন কিনা জানলে ভারী উপকার হতো। আপনি কি বলবেন উনি বাড়িতে আছেন কিনা? চুপসে গেল অর্নিশা। এদের 3 জনকে এক পলক দেখে বলল, আব্বা বাড়িতেই আছেন। কথাটা বলেই চলে গেল। কলেজে যাওয়ার দেরি হচ্ছে তার। এদিকে রঙ্গন ফ্যাল ফ্যাল করে সেদিকটাই চেয়ে রইল এক দৃষ্টে। মেয়েটা বড্ড বোকা, সহজ সরল। প্রথম দেখাতেই অর্নিশা নামক মেয়েটাকে তার পছন্দ হয়েছে।
রঙ্গন বুঝতে পারল তার 29 বছরের জীবনে একটু একটু করে কারো মায়ায় পড়তে যাচ্ছে। পুরো 3 দিন অর্নিশাকে ফলো করেছে সে, অথচ এই কথা ঘুণাক করেও টের পায়নি মেয়েটা। আড়ালে মাঝে মাঝে দুজনের দৃষ্টি বিনিময় হতো, তবে অর্নিশা সন্তর্পণে এড়িয়ে যেত। কিছুটা ভালো লাগা আর খানিকটা কৌতূহল বশত কিছু তথ্য জানতে গিয়ে মাধবীর কথা জানতে পারে রঙ্গন। এই ক্ষেত্রে মাইশা আর রুমির সঙ্গেও তার কথা হয়েছে। যেহেতু ওরা দুজন অর্নিশার সহপাঠী, নিজের ভাবনা থেকে বেরিয়ে রঙ্গন অর্নিশাকে জিজ্ঞেস করলো, কিছু বলছেন না যে? আমার কিছু বলার নেই, যে যা পারছে সেটাই করছে। আমার কথার দাম কার কাছে আছে? শুধু আপনি রাজি হয়ে যান, আমি প্রমাণ করে দেব সবাই প্রতারণা করে না, কেউ কেউ কথা রাখে। অর্নিশা কি বলবে ভেবে পায় না। জীবনে এই পর্যায়ে এসে সিদ্ধান্তহীনতায় ভুগছে সে। কলেজে পড়া মেয়ের বিয়ে হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু না। গ্রামে তো মেয়েদের স্কুলের গণ্ডি পেরোনোর আগেই বিয়ে দিয়ে দেওয়া হয়। তবে সময় এখন অনেক এগিয়ে গিয়েছে। রঙ্গন আবারও বলল, জোর করে হয়তো কারো প্রতি অনুভূতি তৈরি করা যায় না, তাই আমি আপনাকে জোর করব না, কিন্তু আপনাকে আমার চাই, ভীষণ করে চাই। আম্মা, আমার বিয়ে নিয়ে তোমরা খুব বেশি তাড়াহুড়ো করে ফেলছো না? বিছানায় চাদর বিছানোর মনোনিবেশ করছেন অঞ্জু বেগম। আজ অর্নিশাকে দেখতে আসছেন রঙ্গনের মা। সব কিছু ঠিকঠাক থাকলে আজই আংটি পরিয়ে রাখা হবে অথবা কাবিন হয়ে যাবে। তিনি আজ সকালেই কৃষ্ণপুর এসেছেন। মিজান গিয়েছিল ওনাকে নিয়ে আসতে। দুপুরের খাবার নিয়ে সখ্য করতে গিয়েছিলেন অঞ্জু বেগম। সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন ফুলবানুকে। অর্নিশাকে আজ কলেজে যেতে দেননি তিনি। আজ একটা বিশেষ দিন। মেয়ে যদি বাড়ি না থাকে বিষয়টা খারাপ দেখায়। বালিশের কভার বিছানার উপর রেখেই অঞ্জু বেগম বললেন, আমাকে একটা কথা বল, রঙ্গন কি ছেলে হিসেবে খারাপ? বালিশের কভার বিছানার উপর রেখেই অঞ্জু বেগম বললেন, হুম। তাহলে এমন করছিস কেন? মেয়ে হয়েছিস, একদিন তো বিয়ে দিতেই হবে। আগে আর পরে কি? আল্লাহ যখন যার ভাগ্যে যেটা লিখে রেখেছেন সেটাই হবে। বাবা মায়ের সিদ্ধান্তের উপর কি তোর ভরসা নেই? অকপটে অর্নিশা দুপাশে মাথা ঝাঁকিয়ে বলল, আছে। তাহলে রাজি হয়ে যা। অর্নিশা তার মায়ের মায়াবী মুখশ্রীর প্রাণে চেয়ে জবাব দিল। কোনো কথার জবাব দিতে পারল না অর্নিশা। বড় বড় পা ফেলে ঘর থেকে বের হয়ে এলো। নিজের ঘরে গিয়ে সন্তর্পণে দরজা আটকে দিল। অর্নিশার এহেন কাজে কোনো প্রভাব পড়ল না অঞ্জু বেগমের উপর। তিনি নিজের মতো কাজে ব্যস্ত হয়ে পড়লেন। বসার ঘরে রঙ্গন, তার মা মনোয়ারা বেগম, আবির, মিজান আর অনন্ত বসে আছে। আজ সকালে কৃষ্ণপুর গ্রামে এসেছেন মনোয়ারা বেগম। দুপুরে অঞ্জু বেগমের সঙ্গে খোশ গল্প জুড়েছিলেন। অল্প সময়েই দুজনের ভাব জমেছে। এখন সময়টা বিকেল। অঞ্জু বেগম সকলের জন্য নাস্তার বন্দোবস্ত করছেন। একা হাতে সব কিছু সামলে উঠতে পারছেন না। মেয়েকে দিয়েও কোনো কাজ করাতে দিতে চাইছেন না তিনি। ফুলবানু হাতে হাতে একটু আধটু সাহায্য করে দিচ্ছেন। কাজের ক্ষেত্রে এত তাড়াহুড়োর ব্যাপারটা বোধগম্য হচ্ছে না ফুলবানুর। পোকাশোকা স্বরে অঞ্জু বেগমকে জিজ্ঞেস করলেন, ভাবি, আজকে এত আয়োজন কিসের লাইগা? রঙ্গনের মাকে তো দেখেছিস, তিনি অর্ণিকে দেখতে এসেছেন। অন্নি আম্মার বুঝি বিয়া দিয়া দিবেন? ভাগ্যে থাকলে হবে। ফুলবানু, তুমি এদিকটা দেখো, আমি গিয়ে দেখি অর্ণি কি করছে। আচ্ছা ভাবি, আপনি নিশ্চিন্তে থাকেন। কাজের ফাঁকে ঘরে এসে অঞ্জু বেগম ওনার আলমারি থেকে মেরুন রঙা বেনারসি শাড়িটা বের করলেন। শাড়ির উপরিভাগে কোমলভাবে স্পর্শ করলেন। সুন্দর একটা সুবাস আসছে শাড়িটা থেকে। অনেক দিন ধরে ওনার স্বপ্ন এই শাড়ি পরিহিত অর্নিশাকে দেখে চোখ জুড়াবেন তিনি। আজ সেই দিন এলো যেন। এই শাড়িটা পরে নে, পারলে একটু সাজিস আর চুল বিনুনি গেঁথে নিবি। তুমি শাড়ি পরিয়ে দাও আম্মা। বস, আমি তোকে সাজিয়ে দিচ্ছি। মায়ের কথা অনুযায়ী আয়নার সামনে গিয়ে বসলো অর্নিশা। অঞ্জু বেগম মেয়ের মৃগ নয়নায় গাঢ় কাজল লেপটে দিলেন। লম্বা কৃষ্ণগুচ্ছ কেশ বিনুনি গেঁথে দিলেন। বেশ কিছুটা সময় নিয়ে মেরুন রঙা বেনারসিটা পরিয়ে দিলেন। কয়েকটা সেফটি পিনও লাগিয়ে দিলেন যেন কোনো সমস্যা না হয়। মেয়েকে আয়নার সামনে দাঁড় করালেন। আয়নায় অর্নিশার প্রতিবিম্ব স্পষ্ট দৃশ্যমান। মেয়ের চিবুক ছুঁয়ে মুখটা উঁচু করলেন অঞ্জু বেগম। অর্নিশা কিছু বলল না। অঞ্জু বেগমের চোখ দুটো টলমল করছে, যে কোনো মুহূর্তে গড়িয়ে পড়তে পারে। বেশ কয়েকবার চোখের পলক ফেলে টলমল করতে থাকা অশ্রু শুষে নিলেন।
পুরোটাই অর্নিশার দৃষ্টির অন্তরালে। এরপর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেলেন অঞ্জু বেগম। টেবিলের উপর বিভিন্ন ধরনের নাস্তা দেওয়া হয়েছে। রান্নাঘর থেকে একটা একটা ট্রেতে করে নিয়ে আসছে ফুলবানু। কথাবার্তা হচ্ছে বড়দের মাঝে। ভালো মন্দ অনেক কথার মাঝে মনোয়ারা বেগম বললেন, অনেক কথাই তো হলো ভাই সাহেব, এখন যদি আপনার মেয়ে নিয়ে আসতেন। স্ত্রীকে উদ্দেশ্য করে হাসে মোড়ল বললেন। অঞ্জু যাও, অর্নিকে নিয়ে এসো। অঞ্জু বেগম ছুটলেন মেয়ের ঘরের দিকে। কিছুক্ষণ পরে শাড়ির আঁচল দ্বারা ঘোমটা টেনে রাখা অর্নিশাকে নিয়ে এলেন। অতিরিক্ত নার্ভাসনেসের জন্য হাত পা রীতিমতো কাঁপছে অর্নিশার। সেকেন্ড 5 সময় নিয়ে নিজেকে ধাতস্থ করলো সে। শান্ত মোলায়েম স্বরে সকলের উদ্দেশ্যে সালাম জানালো। চিকন মেয়েলি কণ্ঠস্বর কর্ণগোচর হতেই মনোয়ারা বেগম সেদিকটাই তাকালেন। মেয়েটাকে দেখে এক পলক থমকালেন তিনি। মনোয়ারা বেগম গভীরভাবে পরখ করলেন অর্নিশাকে। উজ্জ্বল শ্যামবর্ণের দেহে মেরুন রংটা ফুটে উঠেছে, সেই সাথে ঢেউ খেলানো লম্বা বিনুনি। মেয়েটার গাল দুটো রসগোল্লার ন্যায় গোলুমোলু, মৃগ নয়নায় কারো কাজল লেপটে দেওয়া। অসম্ভব মায়াবী দেখেছে, যে কেউ মায়ায় পড়ে যাবে। অঙ্গনা এতটাই মায়াবী, তাই তো রঙ্গন এক দেখায় প্রেমে পড়তে বাধ্য হয়েছে। যেখানে তাকে ধরে বেঁধেও মেয়ে পছন্দ করাতে পারেননি মনোয়ারা বেগম, নিজের হাত থেকে একটা আংটি খুলে অর্নিশার অনামিকায় পরিয়ে দিলেন তিনি। এই আংটিটা ওনার শাশুড়ি ওনাকে যখন এক দেখায় পছন্দ করেছিলেন তখন পরিয়েছিলেন। আজ তিনি অর্নিশাকেও সেটা দিলেন। রঙ্গন বুঝতে পারল তার মায়েরও অর্নিশাকে পছন্দ হয়েছে। অঞ্জু বেগম মেয়েকে নিয়ে গেলেন ঘর থেকে। এখন বড়রা কথা বলবেন, তবে পরবর্তী কথা বাড়ানোর আগেই হাসিম মোড়লের উদ্দেশ্যে মনোয়ারা বেগম বললেন, ভাই সাহেব, আমি কি আপনার মেয়ের সঙ্গে আলাদাভাবে কথা বলতে পারি? উপস্থিত সকলে থমকালো। রঙ্গন, আবির আর মিজান একে অপরের দিকে চাওয়াচাওয়ি করলো। হঠাৎ করে রঙ্গনের অস্বাভাবিক লাগছে, কিন্তু তার মা কখনোই তার খারাপ চাইবেন না, এটাই তার বিশ্বাস। মায়ের হয়তো আলাদাভাবে কোনো কথা রয়েছে, ব্যাপারটা স্বাভাবিক নেওয়াই উত্তম। হাসিম মোড়ল নির্বিকার ভঙ্গিতে বসে আছেন। সব জায়গায় দেখে আসা হয়েছে ছেলে মেয়ে আলাদা কথা বলে, তবে আজ হচ্ছে তার উল্টোটা। ছেলের মা মেয়ের সঙ্গে আলাদাভাবে কথা বলতে চাইছেন। বিষয়টা একদমই অন্যরকম লাগছে। তারপরও অকপটে হাসিম মোড়ল রাজি হয়ে গেলেন। মনোয়ারা বেগম গেলেন অর্নিশার ঘরের সামনে। দরজা অনেকটা ভিড়িয়ে রাখা। তিনি দরজার কাছে এসে পরপর দুবার টোকা দিলেন। ঘরের ভেতরে থাকা অঙ্গনা এক পলক নিজের অনামিকায় তাকালো, এরপর জড়সড় হয়ে বিছানার কাছের দিকটায় গিয়ে দাঁড়ালো। ঘরের ভেতরে প্রবেশ করলেন মনোয়ারা বেগম। ওনাকে দেখে অবাক হলো অর্নিশা, তবে অবাকের লেশ মাত্র নেই শ্যাম গৌর মুখপানে। মনোয়ারা বেগমকে সালাম জানালো সে। হাসি মুখে সালামের জবাব নিলেন মনোয়ারা বেগম। এগিয়ে গিয়ে বসলেন বিছানায়। ইশারায় অর্নিশাকেও বসতে বললেন তিনি। ভদ্রমহিলাকে অবজ্ঞা করতে পারল না অর্নিশা, কিছুটা দূরত্ব রেখে বসলো। মনোয়ারা বেগম বলতে শুরু করলেন, রঙ্গন তখন মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিল। হঠাৎ একদিন অফিস থেকে খবর আসে রঙ্গনের বাবা হার্ট অ্যাটাক করেছেন। অফিস থেকে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। উনি আমাদের দুজনকে একা ফেলে না ফেরার দেশে চলে গিয়েছেন। রঙ্গনকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, কষ্ট করে হলেও ওনার অনেক অপূর্ণ স্বপ্ন পূরণ করেছি আমি। রঙ্গনকে মানুষের মতো মানুষ তৈরি করেছি। তার ছেলে আজ মস্ত বড় ডাক্তার। রঙ্গনের জন্য আমি অনেক মেয়ে দেখেছি, কিন্তু কথা এগোনোর পূর্বেই বাতিল। আমিও হার মেনে নিয়েছি। ছেলের যখন কাউকে পছন্দ হবে তখন নিজে থেকেই বলবে। কাল আমার ছেলেটা বলল ওর কাউকে ভালো লেগেছে। শুধু ভালো লেগেছে তাও না, ও ভালোবাসতে শুরু করেছে। আমিও মেনে নিয়েছি। আমার কাছে ছেলের সুখটাই আসল। আজ এখানে এসে আমার ছেলেটাকে অন্যরকম উৎফুল্ল মনে হলো। রাজি হওয়া না হওয়া সবটাই তোমার উপর। তবে একটা কথা, রঙ্গনকে আমার ছেলে হিসেবে পেয়ে আমি গর্বিত। নিঃসন্দেহে আমি একজন রত্নগর্ভা। লম্বা বক্তৃতা দিয়ে থামলেন মনোয়ারা বেগম। অর্নিশা ড্যাব ড্যাব করে চেয়ে রইল ভদ্রমহিলার মুখ পানে। এতক্ষণ শুধু অপলক দৃষ্টে তাকিয়ে কথাগুলো শুনছিল সে। মনোয়ারা বেগম ক্ষীণ হাসলেন আর বললেন, তুমি খুব শান্তশিষ্ট। জানো, তোমার বয়সে আমিও ঠিক এমনই ছিল। আজ তোমার মাঝে নিজের ছায়া দেখতে পেলাম। কথা বলে অর্নিশার মাথায় হাত বুলিয়ে চিবুক ছুঁয়ে হাতে চুমু খেলেন। এরপর কিছু না বলে চলে গেলেন বসার ঘরে। ঘরে বসে থাকা বোকা রমণী এখন আগের ভঙ্গিতে বসে আছে।
ভদ্র মহিলা এই এলেন আবার এই চলে গেলেন, সব কিছুই যেন ঝড়ের বেগে ছুটছে। রঙ্গনের পাশে গিয়ে বসলেন মনোয়ারা বেগম। একবার ছেলের মুখ পানে তাকালেন, এরপর হাসেম মোড়লের উদ্দেশ্য করে বললেন, ভাই সাহেব, সিদ্ধান্ত সবটা অর্নিশার উপরেই থাক। এই নিয়ে জোর করার কোনো দরকার নেই। আমিও তো একজন মা, আমি বুঝি সন্তানের মনের খবর। মনোয়ারা বেগম বেরিয়ে আসার পরপরই অঞ্জু বেগম ঘরের ভেতরে ঢুকেছিলেন। সব কিছু এখন মেয়ের সিদ্ধান্তের উপর। মেয়ের সিদ্ধান্ত নেতিবাচক হলে হাসেম মোড়লকে এতগুলো মানুষের কাছে ছোট হতে হবে। দুশ্চিন্তায় মাথা ছিঁড়ে যাচ্ছে অঞ্জু বেগমের। তিনি দেখলেন অর্নিশা আয়নার সামনে দাঁড়িয়ে এক দৃষ্টে নিজেকে দেখে যাচ্ছে। পুতুল বউ লাগছে আজ তাকে। এমন সাজে তো কখনো দেখা হয়নি নিজেকে। কি হতে যাচ্ছে ওনার ধারণা নেই। অর্নিশার কাছে গিয়ে বললেন, মেয়ের মনের কথা বুঝতে এতটা অসুবিধা হবে না, হতে পারে না। দেখ, মা হয়ে জিজ্ঞেস করতে খানিকটা অস্বস্তি হচ্ছে আমার, তারপরও জিজ্ঞেস করতে চাই। তুই রঙ্গনকে পছন্দ করিস না, তাই না? বেশি কথা না বাড়িয়ে অর্নিশা অকপটে সাদা সিধে জবাব দিল, আমার কোনো আপত্তি নেই আম্মা, তোমরা যা ভালো বোঝো। মেয়ের কথায় সন্তুষ্ট হলেন অঞ্জু বেগম। মেয়ের ললাটে মমতাময় ওষ্ঠ ছোঁয়ালেন, এরপর বড় বড় পা ফেলে চলে গেলেন। গোধূলি আকাশ আজ লাজুক, আর রক্তিম ময়ূখে ছটা ছড়াচ্ছে। পুরো ঘরময় মলয় পবন দোদুল্যমান, শরীর শীতল করা হাওয়া। সোয়েটার পরার মতো শীত করছে না যদিও। অর্নিশা তার গায়ে একটা পাতলা শাল জড়িয়ে রেখেছে। সেই যে ঘরে এসে বসেছিল আর বের হয়নি। এই একটা সপ্তাহে তার জীবনটা একটু একটু করে বদলেছে। হুট করেই একটা মানুষের প্রতি আকস্মিকভাবে অনুভূতি তৈরি হলো। লোকটা হুট করে নিজের অনুভূতির বহিঃপ্রকাশ করলো। একাকী বললেও ব্যাপারটা এত তাড়াতাড়ি বিয়ে অবধি গড়াতো না, কিন্তু লোকটা তো লোক সমাগমে কথাটা বলেছিল। গ্রামেও কথাটা অল্প সময়েই ছড়িয়ে পড়েছিল। রঙ্গনকে যে তার অপছন্দ এমনটাও না। নিজের মনের কথা শুনেই এত বড় সিদ্ধান্তটা নিয়েছে অর্নিশা। এতে খুব একটা আফসোস হচ্ছে না তার। হয়তো এটাই তার অদৃষ্টে ছিল। এক নতুন সম্পর্কে আজন্মকালের জন্য আবদ্ধ হয়ে গেল রঙ্গন অর্নিশা। দুটো মানুষ মিলিত হলো জীবনসঙ্গী নামক সম্পর্কে। দুটো পরিবার মিলিত হলো কুটুম্বিতা নামক সম্পর্কে। আমার বন্ধু হবে বৌমা? অতিথিশালায় যাওয়ার পূর্বেই মনোয়ারা বেগম আবারও অর্নিশার সঙ্গে দেখা করতে এসেছেন। এসেই এহেন কথাটা বললেন তিনি। সহসা চমকালো অর্নিশা। জীবনে এই প্রথম শুনছে শাশুড়ি বন্ধুত্ব করতে এসেছে। কখনো এমন কথা শুনেনি বা শোনার ভাগ্য হয়নি তার। কম্পিত কণ্ঠে বলল, বন্ধু? কেন বন্ধু হতে পারি না? সারাদিন বাড়িতে আমি একাই পড়ে থাকি, একা সময় কাটেই না। এখন আমার একটা সাথী হয়েছে, খুব শীঘ্রই তোমাকে আমি নিজের কাছে নিয়ে যাব। তোমাকে আমার ভারী পছন্দ হয়েছে বৌমা। অর্নিশা অবাকের থেকেও অবাক হলো। এমনও শাশুড়ি হয়? হবে হয়তো। এবার মনে হচ্ছে সে কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। মুচকি হাসলো অর্নিশা। শাশুড়ি হিসেবে মনোয়ারা বেগমকে খুব পছন্দ হয়েছে তার। রাতের জন্য ভারী খাবার রান্না করা হচ্ছে। অঞ্জু বেগম প্রথমেই এক চুলায় গরুর গোস্ত আর আরেক চুলায় পোলাও রান্না বসিয়ে দিয়েছেন। ফুলবানুকে দিয়েছেন মুরগি কাটতে। বেচারি সেই কখন থেকে মুরগি কেটে যাচ্ছেন। 4টে মুরগি আনা হয়েছিল, মানুষও তো কম না। তারপরও বাড়ির খাবার কিছুটা বাড়তি করে রাঁধা হয়। ফুলবানু ওনার ছেলের জন্য বাটিতে করে খাবার নিয়ে যান। আজও তার অন্যতা হবে না। এখন শুধু মুরগির রোস্টটা রান্না করা বাকি আছে। সবজি আর মাছ ভাজা আগেই হয়ে গিয়েছিল। দুপুরে বাড়ির পেছন দিকের পুষ্করিণী থেকে বড় বড় মাছ তোলা হয়েছে। বাড়িতে কুটুম এসেছে বলে কথা। আতিথেয়তার অন্ত রাখবেন না হাসেম মোড়ল। বেশ অনেকগুলো বিকেল অতিবাহিত হয়েছে। কাবিন হবার পরে তিনি মনোয়ারা বেগম ঢাকা ফিরে গিয়েছেন। রঙ্গন সহ বাকিরাও ফিরে গিয়েছে। সামনের মাসের শেষের দিকে অর্নিশার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এরপর দুজনের রিসেপশনের আয়োজন করা হবে। সেদিনই রেজিস্ট্রি ম্যারেজ হবে। মেয়ের বিয়ের অনুষ্ঠান নিয়ে অনেক স্বপ্ন হাসেম মোড়লের। পুরো গ্রাম দাওয়াত করে খাওয়াবেন তিনি। ওনার সিদ্ধান্তে কেউ দ্বিমত করেনি। বাড়িতে ওনার কথাই শেষ কথা। কাবিনের পর থেকে একদিনও রঙ্গনের সঙ্গে অর্নিশার যোগাযোগ হয়নি। তার তো ফোন নেই, যোগাযোগ করবে কি করে? আর রঙ্গন তো নিজ থেকেও তার সঙ্গে কথা বলতে চায়নি। আগ বাড়িয়ে কেন কথা বলবে সে? পরক্ষণেই মনে হলো, অন্যের বাচ্চা বেশি ভাব দেখাস না।
নিজেই নিজেকে শাসাতে লাগলো অর্নিশা, আবার নিজেই আওড়ালো। অবশ্যই ভাব দেখাবো, আমি অভিমান করেছি, তার উচিত আমার মান ভাঙানো। আরও কত শত ভাবনা উকি দেয় অর্নিশার হৃদয় ও মস্তিষ্কে। একটু একটু করে সম্পর্কটাকে মেনে নিতেই শুরু করেছে সে। পুরো কল্পনা জুড়ে এখন শুধুই রঙ্গন। লোকটা কি মায়ায় বাঁধলো তাকে? মান অভিমানের মধ্যে দিন কেটে যাচ্ছে অর্নিশার। অন্যদিকে হসপিটালের ব্যস্ততায় অর্নিশার সঙ্গে কথা বলার সময় হয়ে উঠছে না রঙ্গনের। সময় তো অজুহাত, রঙ্গন তো অর্নিশাকে সময় দিচ্ছে সব কিছু মানিয়ে নেওয়ার। বিয়েটা যেভাবে হুট করে হয়ে গেল, এখন অর্নিশার উচিত নিজেকে সময় দেওয়া। রঙ্গন পরক্ষণেই ভাবলো একটা ছোটোখাটো সারপ্রাইজ দিলে কেমন হয়। যেই ভাবায় সেই কাজ। ভাবনাটা পছন্দ হলো তার। হসপিটাল থেকে 2 দিনের ছুটি নিতে হবে। ছুটি দিবে কি না শিওরভাবে জানে না রঙ্গন। এই তো ঘন্টাখানেক সময় হলো সে হসপিটালে এসেছে। রঙ্গন একবার ফোনটা বের করে সময় দেখলো, 9:30 বাজছে। তাকে তো ইদানিং 9টা বেজে যাওয়ার আগেই হসপিটালে আসতে হয়। সেই কখন থেকে অর্নিশাকে ডেকে যাচ্ছেন অঞ্জু বেগম। মেয়েটা এত ঘুম কাতুরে, ছেলেটাও হয়েছে তেমন। পুরো গোষ্ঠীটাই তো এমন, এরা ঘুমাতে পারলে বাঁচে। বাপের মতোই হয়েছে দুটোতে। মায়ের বাজখাই কণ্ঠস্বর শুনতে শুনতে ঘুম অনেকটাই হালকা হয়েছে অর্নিশার। আর অলসতা নয়, ভেবেই চট করে উঠে বসল সে। ঘুমের রেশ এখনও কাটেনি। বিছানায় বসে বসে ঝিমুচ্ছে অর্নিশা। শেষ রাতের দিকেই শুয়েছিল সে। আজ থেকে তার পরীক্ষা আরম্ভ, রাত জেগে পড়তে হচ্ছে। ইদানিং পড়ায় মনোনিবেশ করা কষ্টকর হয়ে উঠছে তার। যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই জোর করে হলেও পড়তে তো হবেই। অত শত ভাবনার মাঝে অঞ্জু বেগমের সেই বাজখাই কণ্ঠস্বর আবারও কর্ণগোচর হলো। তুই নিজেকে ছাত্রী হিসেবে পরিচয় দিস? অর্নিশা আধ বোঝা চোখ পিটপিট করে বলল, কেন আম্মা? 10টা বাজতে চললো আর তুই কুম্ভকর্ণের মতো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? ভারী কণ্ঠে অর্নিশা বলল। তুমি আমাকে আগে ডাকতে পারলে না? বেজায় বিরক্ত হলেন অঞ্জু বেগম। অর্নিশার গায়ের উপর থেকে লেপটা সরিয়ে দিয়ে বললেন, বেশি কথা নয়, উঠে তাড়াতাড়ি তৈরি হ, আমি নাস্তা বেরিয়ে দিয়ে রাখছি। অর্নিশার প্রতি উত্তরের আশা করলেন না অঞ্জু বেগম। দ্রুত পায়ে ঘর ত্যাগ করলেন। অর্নিশা সময় নষ্ট করলো না, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে এলো। সাদা কলেজ ড্রেস গায়ে জড়িয়ে নিল। লম্বা চুলে আলতো হাতে দুটো বিনুনি গেঁথে নিল। চোখের পলকে 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে নিয়েছে অর্নিশা। বেশি কথা নয়, উঠে তাড়াতাড়ি তৈরি হ, আমি নাস্তা বেরিয়ে রাখছি। অর্নি, খাবার খেয়ে যা, না খেয়ে এক পা বের হতে পারবি না বলে দিলাম। মায়ের গলার আওয়াজ পেয়ে অর্নিশা ঘর থেকে বেরিয়ে ডাইনিং টেবিলের কাছে গেল। অঞ্জু বেগম তার জন্য প্লেটে রুটি আর সবজি বেড়ে রেখেছেন। তাড়াতাড়ি এদিকে আয়, আমি খাইয়ে দিচ্ছি। কথা অনুযায়ী অঞ্জু বেগম নিজের হাতে করে মেয়েকে খাইয়ে দিলেন। খাওয়া শেষ হতেই অর্নিশা তার ঘরে গেল প্রয়োজনীয় কাগজপত্র নিতে। এরই মাঝে হঠাৎ করে অঞ্জু বেগম কানে ফোন নিয়ে এলেন। অর্নিশা তা খেয়াল করলো না, সে তো কলম খোঁজায় ব্যস্ত। এই তো কালো সব গুছিয়ে রেখেছিল। নিজের উপরই বিরক্ত প্রকাশ করলো অর্নিশা। বের হতে এখনও কিছুটা সময় বাকি আছে। আজ প্রথম দিন, তাই হাসেম মোড়ল তাকে কলেজে দিয়ে আসবেন। সিট পড়েছে সদরের দিকে। মেয়ের কোনো হেলদোল নেই দেখে অঞ্জু বেগম বললেন, তোর নতুন বন্ধু কল দিয়েছে। আমার কোনো নতুন বন্ধু আবার কল করলো? বোকা মেয়ে, তোর শাশুড়ি। হকচকিয়ে গেল অর্নিশা। চোখ ছোট ছোট করে মায়ের দিকে তাকিয়ে বলল, আগে বলবে তো? এখন বললাম তো, নে কথা বল। ফোনটা অর্নিশার হাতে দিয়ে অঞ্জু বেগম চললেন বাকি কাজগুলো করতে। মেয়ে কিছুক্ষণ পরেই পরীক্ষা দিতে বের হবে। অর্নিশা ফোনটা কানে নিয়ে সালাম জানালো। কেমন আছো মা? তোকে ছাড়া খুব নেই রে, কবে যে তোকে আমার কাছে নিয়ে আসবো। আড়ালে হাসলো অর্নিশা। মনোয়ারা বেগম আবারও বললেন, শান্ত মস্তিষ্কে ভালো করে পরীক্ষা দিস। পরীক্ষা শেষ হলেই আমার ঘরের বউকে আমি আর দূরে রাখবো না। খানিকটা লজ্জা পেল অর্নিশা, কথা কাটানোর জন্য বলল, আচ্ছা, খেয়েছো তুমি? হ্যাঁ, আর শোনো, আজ তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ মা? সেটা বললে কি আর সারপ্রাইজ থাকে? তোর দেরি করিয়ে দিচ্ছি। প্রথম দিন একটু তাড়াতাড়ি যেতে হয়, সিটও তো খুঁজতে হবে। আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়। আচ্ছা। ফি আমানিল্লাহ বাচ্চা। কল কাট হয়ে গেল। অর্নিশা ফোনটা বিছানার উপরে রেখে দিল। ঈষৎ লজ্জার আভাস সর্বাঙ্গ জুড়ে বয়ে গেল। তার মানে অপেক্ষার অবসান ঘটবে। আচ্ছা,
লোকটার কি তাকে দেখতে ইচ্ছে করে না? সেই যে গেল আর তো কথা বললো না তার সঙ্গে। আজ 15 দিন পেরিয়ে যাচ্ছে, অথচ লোকটা তার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে না। তবে কি সমস্ত মোহ কেটে যাচ্ছে? একদিন কি হুট করেই সমস্ত মোহমায়া কেটে যাবে? অন্তরাত্মা কেঁপে উঠল অর্ণিশার। এসব কথা ভাবতেও ভেতরটা শুকিয়ে যায়। ভয় লাগে যে ভীষণ। সময় 1 ঘন্টা পেরিয়ে গেছে। অর্ণিশা সিট পড়েছে সবার সামনে। এই নিয়ে রাগ হলো খুব। এখন এতগুলো পরীক্ষা স্যারদের মুখ দেখে দিতে হবে। একটু ঘাড়ও ঘুরানো যাবে না, তাহলে এই খাতাটা অক্কা পাবে। অর্ণিশা যতটা পারছে লেখার চেষ্টা করছে। খাতা তো আর খালি দেওয়া যায় না। অর্ণিশার পাশের সিটে অন্য কলেজের একটা মেয়ে বসেছে। মেয়েটার নাম মরিয়ম। ওদের ডান পাশে বসা মেয়েগুলো সব অন্য কলেজের। মাইশা বসেছে অর্ণিশার পেছনের সিটে, আর তার পেছনে রুমি। দুজনে অতি সাবধানে একে অপরের খাতা দেখাদেখি করে লিখছে। পেছনের সিটে বসা আন্নি মেয়েটা বারবার মৃদু স্বরে ডাকছে মাইশাকে। আজ ইংরেজি পরীক্ষা। প্রশ্ন খানিকটা কঠিন এসেছে বই কি। মাইশার হাবভাব দেখে মনে হচ্ছে সে সবই পারে। রুমি আহ্লাদে গদগদ সুরে বলল, ময়না, আমাকে 4 নম্বর প্রশ্নের উত্তরটা দেখা। এবার যেন একটু সাহস পেল আন্নি। সেও তাল মিলিয়ে বলল, আমাকেও একটু দেখাও না ময়না। এ কথা শুনে অর্ণিশা হালকা ঘাড় ঘুরিয়ে আন্নিকে দেখল। তার পাশ থেকে মরিয়ম খানিকটা ঘুরে পেছন দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, তোমার নাম কি ময়না? মাইশা সহ বাকি দুজন সশব্দে হেসে উঠল। এদের হাসির চোটে বোকা বনে গেল মরিয়ম। অর্ণিশা বেজায় বিরক্ত হলো। হুট করিয়ে এক্সাম হলে গার্ডে থাকা শিক্ষক রেগে গেলেন। চেঁচিয়ে বললেন, সাইলেন্স! কেঁপে উঠল সকলে। এরপর আর কেউ টু শব্দ পর্যন্ত করেনি। পরপর আরও 2 ঘন্টা খুব তাড়াতাড়িই যেন পেরিয়ে গেল। আজকে পরীক্ষা খুব ভালোই হয়েছে। শেষ সময়ে এসে ওরা একে অপরকে সাহায্য করেছে। মাইশা আর রুমিও সাহায্য করেছে। এদের দুটোর সাথে খুব ভালো সখ্য কখনোই ছিল না, আর না ওদের তরফ থেকে ছিল। তবে আজ অর্ণিশা এক অন্য রূপ দেখল ওদের। নতুন বন্ধুত্বের মানে খুঁজে পেল। অপর সারি থেকে অন্য কলেজের একটা মেয়ে টুকলি করেছিল। ধরা পড়ে যাওয়ার ভয়ে সেই মেয়েটা অর্ণিশার পায়ের কাছে কাগজটা ছুঁড়ে মারে। গার্ডে থাকা 2 জন শিক্ষকের কাছে ব্যাপারটা দৃষ্টিগোচর হলো। দুজনেই এগিয়ে গেলেন অর্ণিশার কাছে। একজন অর্ণিশার থেকে খাতাটা নিয়ে নিলেন, আরেকজন কাগজটা অন্য পরীক্ষার্থীকে দিয়ে তুলিয়ে নিলেন। অর্ণিশা কিছুই বুঝতে পারল না। মাইশা পেছন থেকে দাঁড়িয়ে বলল, স্যার, আমাদের বান্ধবী কিছু করেনি, ঠুকলি করেছে ওই মেয়েটা। ডান হাতের তর্জনী টুকলি করা মেয়েটাকে ইঙ্গিত করলো। সবাই সেই মেয়েটার দিকে তাকালো। রুমিও পেছন থেকে বলল, স্যার, আমরা দেখছি ওই মেয়েটাকে কাগজটা ছুঁড়ে ফেলে দিতে। আপনি চাইলে ওই মেয়ের খাতা চেক করে দেখুন। সব চুপ করে দেখছিল অর্ণিশা। কিছুটা আবেগপ্রবণ হয়ে গিয়েছিল সে। এই প্রথম মাইশা আর রুমির দ্বিতীয় কোনো রূপ দেখছে সে। ওদের সম্পর্ক তো তেল আর জল ছিল। মাধবীর পর আর কখনো কারোর সাথে বন্ধুত্ব হয়ে ওঠেনি তার। তবুও আজ তার বিপদে ওরাই এগিয়ে এসেছে। হলরুম থেকে বেরিয়ে গেটের কাছে আসতেই অতি কাঙ্ক্ষিত একজনের দেখা পেল অর্ণিশা। ধীরে ধীরে নিজেকে অসাড় লাগতে শুরু করলো তার। কতগুলো দিন পর দুজন দুজনকে দেখছে। পর মুহূর্তে পুরনো অভিমান জেগে বসলো। অভিমানের পাল্লা তরতর করে অনেকটা বেড়েছে। অর্ণিশা দেখেও না দেখার ভান করে চলে যেতে নিলে পেছন থেকে চিরচেনা উচ্ছ্বসিত স্নিগ্ধ স্বর ভেসে এলো, চলে যাচ্ছেন যে? পেছনের দিকে না তাকিয়েই অর্ণিশা জবাব দিল, রাস্তায় দাঁড়িয়ে কথা বললে লোকে খারাপ বলবে। বক্ষ দেশে 2 হাত খুঁটিয়ে রঙ্গন বলল, আপনি এখনো সেই 15 দিন আগের অর্ণিশাই রয়ে গেছেন। এবার ঘাড় ঘুরিয়ে তাকালো অর্ণিশা। স্বাভাবিক কণ্ঠে বলল, বাড়িতে চলুন, পথে কথা হবে। আপনি মানুষের কথায় এখনো প্রভাবিত হন অর্ণিশা, অথচ আমাদের সম্পর্কে একটা নাম যুক্ত হয়েছে। মোটেও অবাক হলো না অর্ণিশা। তাদের সম্পর্কটা যে জীবনসঙ্গী নাম পেয়েছে, একটা সুন্দর পবিত্র নাম। বেশি কথা না বাড়িয়ে রঙ্গন শুধু বলল, চলুন রিক্সা করে যাওয়া যাক। মাথা উপর নিচ ছাকিয়ে বলল, হুম। রঙ্গন একটা রিক্সা ডেকে দাঁড় করালো। এখন সময়টা দুপুর আর বিকেলের মাঝামাঝি। 10:30টার দিকে ট্রেনে চড়েছিল। এরপর হাসিম মোড়লের কাছ থেকে ঠিকানা নিয়ে এখানে এসে অপেক্ষা করছে মিনিট 10 ধরে। অর্ণিশার জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাকে, বরঞ্চ দেরি করে এলে অর্ণিশা দেখাও পেত না। পিচ ঢালা রাস্তার দুপাশে বিস্তীর্ণ ফসলের ক্ষেত পেরিয়ে হুটতোলা রিক্সা ছুটে যাচ্ছে। দৈবাত শীতল হাওয়া আরও বেপরোয়া হচ্ছে।
সাই সাই বেগে ছুটে যাচ্ছে যেন। শীত অনুভূত হচ্ছে অর্নিশার। গায়ের এপ্রনটা আরো শক্ত করে জড়িয়ে নিল। ভেতরটা কম্পন দিয়ে উঠছে। রঙ্গন খেয়াল করলো ব্যাপারটা। বাম হাতটা অর্নিশার কাঁধে রাখলো। কেঁপে উঠল অর্নিশা। এই প্রথম দুজনের কাছাকাছি আসা, শীতল করা প্রথম স্পর্শ। অর্নিশা চকিত নেত্রে তাকালো রঙ্গনের দিকে। লোকটা তার দিকে তাকাচ্ছে না পর্যন্ত, অথচ কি অবলীলায় অধরষ্টের কোণে হাসির রেখা প্রসারিত করে রেখেছে। বেশ অনেকটা সময় পর রিকশা এসে থামলো একটা রেস্টুরেন্টের কাছে। অর্নিশা অবাক হলো। সে তো বাড়িতে যাবে, তাহলে এখানে কেন থেমেছে? এখানে কেন? খুব খিদে পেয়েছে আমার। আপনারও নিশ্চয়ই খিদে পেয়েছে। আর কিছু বলল না অর্নিশা। রঙ্গন ভাড়া মিটিয়ে অর্নিশার কোমল হাতটাকে নিজের পুরুষালী হাতের মাঝে আটকে নিল আর কানের কাছে ফিসফিসিয়ে বলল, এখন এই হাত ধরার পূর্ণ অধিকার রয়েছে। লোকটার চোখের দিকে তাকানো যায় না। এক অদ্ভুত মাদকাসক্তি কাজ করে। সুমোহিতা অঙ্গনা পুতুলের ন্যায় হেঁটে গেল রঙ্গনের পেছন পেছন। দুজনে দুপুরের খাবার সেখানেই খেলো। এরপর সদর থেকে অনেক ধরনের বাজার ফলমূল কিনলো। এই প্রথম শ্বশুর বাড়িতে যাচ্ছে, খালি হাতে তো আর যাওয়া যায় না। রঙ্গনের এহেন কাজে অর্নিশা অবাক হলো। কিনলো তো কিনলই, তাই বলে এত কিছু? রিকশা এসে থামলো মোড়ল বাড়ির সামনে। অনল খেলতে বের হচ্ছিল। তখনই রঙ্গন আর অর্নিশার সঙ্গে দেখা হয়ে গেল। রঙ্গন দুটো ফলের প্যাকেট অর্নিশার হাতে তুলে দিল। অনলের হাতে দুটো প্যাকেট দিয়ে বাকি সবগুলো নিজের হাতে তুলে নিল। রঙ্গনকে দেখে অবাক হয়ে গেলেন অঞ্জু বেগম। সকালেও তো মনোয়ারা বেগমের সঙ্গে কথা হলো ওনার। কই, উনি তো কিছুই জানালেন না। জামাতা আসছে জানলে আগে থেকে রান্নার বন্দোবস্ত শুরু করে দিতেন। এত সব আনার কি প্রয়োজন ছিল বাবা? কেন আম্মা, আমি কি এগুলো আনতে পারি না? সে কথা না বাবা, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি রান্নার বন্দোবস্ত করছি। অর্নি যা। আম্মা, এত ব্যস্ত হবেন না, আমরা বাহির থেকে খেয়ে এসেছি। তবুও কোনো কথা শুনলেন না অঞ্জু বেগম। বিয়ের পর এই প্রথম জামাতা এসেছে, ভাবতেই খুশি খুশি লাগছে ওনার। বিয়ানকে তো সঙ্গে করে নিয়ে আসতে পারতে বাবা। আসলে আব্বা, রঙ্গন বলতে পারছে না যে সে তার বউকে দেখতে এসেছে। যদিও সে তার মাকে জানিয়েছিল, সঙ্গে করে নিয়েও আসতে চেয়েছিল, কিন্তু মনোয়ারা বেগম রাজি হলেন না। তবে তিনি কড়া নির্দেশ দিয়েছেন, বিয়ের পর এই প্রথম শ্বশুরবাড়ি যাচ্ছে, সঙ্গে করে যেন বাজার ফলমূল কিনে নিয়ে যায়। রঙ্গন তার মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করেছে। এমনিতেও সে নিতই। হাসিম মোড়লের পাতে আরেকটু গোস্তের তরকারি দিয়ে অঞ্জু বেগম বললেন, আহা, তুমি এই খাওয়ার সময় কথা বলবে? ছেলেটাকে খেতে দাও। জামাইকে আরও তরকারি দাও অঞ্জু। অঞ্জু বেগম আরও তরকারি তুলে দিলেন রঙ্গনের পাতে। রাতে ভরপেট খাওয়া হয়ে গিয়েছে। অল্প খেয়ে অর্নিশা অন্য মনস্কা হয়ে সবার কাণ্ড কারখানা দেখে যাচ্ছে। রঙ্গনকে খাইয়েই যাচ্ছে। বেচারা ভদ্রতার খাতিরে কিছু বলতেও পারছে না। অর্নিশা তার মাকে দেখছে। জামাইকে পেয়ে মেয়েকেই ভুলে গেলেন, তাকাচ্ছেন না পর্যন্ত। অনল আর অর্নিশা একবার চাওয়াচাওয়ি করলো, ইশারায় দুজন দুজনকে কিছু ইঙ্গিত দিল। খাওয়ার পর্ব শেষ হলেই হাসিম মোড়ল হাঁটতে বের হলেন। সঙ্গে করে রঙ্গনকেও নিয়ে গিয়েছেন তিনি। এদিকে অর্নিশা হাতে হাতে সাহায্য করে দিচ্ছে তার আম্মাকে। অনেকগুলো এঁটো প্লেট জমেছে। অর্নিশা ধুয়ে দিতে চাইলেও অঞ্জু বেগম বারণ করে দিলেন। এই ঠান্ডার মাঝে পানি ধরতে হবে না বলে দিলেন। মায়ের কথা শুনতে ইচ্ছে হলো না তার। জোর করে কয়েকটা বাসন ধুয়ে দিল। অঞ্জু বেগম টেবিলের উপরটা পরিষ্কার করে এসে দেখলেন ওনার নাছরবান্ধা মেয়ে অর্ধেক বাসন ধুয়ে ফেলেছে। সর্দি লাগলে কি করবি? ওষুধ খেয়ে নেওয়া যাবে আম্মা, তুমি গিয়ে বিশ্রাম করো। মেয়েকে কাজ করতে দিয়ে আমি বিশ্রাম করব? বিয়ে দিয়েছি বলে বড় হয়ে গেছিস, তাই না? মায়ের এহেন কথা শুনে খানিকটা লজ্জা অনুভূত হলো অর্নিশার। থ্যাত আম্মা, কি যে বলো না। কাজ শেষ করে ঘরে এসেছে অর্নিশা। এখন ঘড়িতে 9টা বাজছে। একটু পড়ে নেওয়া যাক। রঙ্গন এখনো আসেনি। হাসিম মোড়লের সঙ্গে বের হয়েছে, আধা ঘন্টা পেরিয়েছে। অর্নিশা বাংলা বই নিয়ে বসলো। পরশু বাংলা প্রথম পরীক্ষা, এখন শুধু রিভাইজ দেওয়ার পালা। বইয়ের পাতায় বেশ কয়েকবার চোখ বুলালো। সময় অনেকটা হয়েছে। রঙ্গন উঠোনে দাঁড়িয়ে মনোয়ারা বেগমের সঙ্গে কথা বলছে। মাকে একা রেখে এসে তার এভাবে ভালো লাগছে না। এই তো কাল বিকেলের দিকে রওনা দেবে। আজ রঙ্গন আর অর্নিশা একই ঘরে শোবে। হঠাৎ করে একজন পুরুষের সঙ্গে রুম শেয়ার করতে কিছুটা অস্বস্তি হচ্ছে তার। মায়ের কাছে কথাটা বলতেও লজ্জা করছে তার।
তাই তো মুখ বুঝে সহ্য করে নিচ্ছে। অনিশা কিছু কি ভাবছেন? তবুও ভাবনার ঘোর কাটল না। অর্ণিশা অনিমেষ চেয়ে রইল জানালার বাহিরে। রাত অনেক হয়েছে, কিন্তু তার চোখে ঘুম নেই। অদূরেই শেয়ালের হাঁক ভেসে আসছে। ওদেরও বুঝি শীত করছে? শীতকালে এদের হাঁক ডাকের উৎপত্তি হয়, কই গরমকালে তো এদের অস্তিত্বই টের পাওয়া যায় না। রঙ্গন গিয়ে দাঁড়ালো অর্ণিশার পাশে, কাঁধে হাত রেখে বলল। ঘুমাবেন না? কেঁপে উঠল অর্ণিশা। ভাবনার ঘোর কাটতেই আমতা আমতা করে বলল, আমি এই ঘরে আছি বলে কি আপনার অসুবিধে হচ্ছে? একটু থেমে রঙ্গন আবারও বলল, তাহলে আমি অতিথিশালায় চলে যাই। অকপটে শান্ত মোলায়েম স্বরে জবাব এলো। প্লিজ যাবেন না। রঙ্গন প্রত্যুত্তর করল না, চুপটি করে চেয়ে রইল রমণীর সুশ্রী পানে। জোছনাময়ী নীলছে আদারিয়ার কাঙ্ক্ষিত রমণীকে অভিলাষিনী ঠেকছে। অর্ণিশা তার গায়ে জড়িয়ে রাখা শালটাকে আরো সন্তর্পণে আগলে নিল। দুজনে সেই একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। জানালার দুয়ার অতিক্রম করে হিমশীতল হাওয়া অতিবাহিত হচ্ছে। শীত যেন আরো তরতর করে বাজছে। অর্ণিশা এবার পূর্ণ দৃষ্টিতে রঙ্গনকে দেখল। লোকটার কি শীত অনুভূত হচ্ছে না? ধূসর রঙা পাতলা একটা গেঞ্জি পরে রয়েছে। অর্ণিশা সস্ব্যস্ত কণ্ঠস্বরে বলল, আপনার কি শীত করে না? না, আপনার করছে বুঝি? আরেকটা শাল এনে দেব? অর্ণিশা বুঝল লোকটা তার সঙ্গে মশকরা করার চেষ্টা করছে, তবুও কোনো ভাবাবেগ নেই তার মাঝে। সে এগিয়ে জানালা আটকে দিল। এরপর অপর পাশে ফিরতেই কোমল হাত ঝোড়া নিজের পুরুষালী রুক্ষ শীতল হাতের মাঝে আগলে নিল। অর্ণিশা অবাক হলো না, তবে সর্বাঙ্গ কম্পিত হলো। মেরুদণ্ডে হিম প্রবাহ বয়ে গেল। হুটহাট এই কম্পনে খুব বিরক্ত সে। তার নিজের ব্যবহারই নিজের কাছে কেমন অসহ্য হয়ে উঠেছে। একটা স্বাভাবিক সম্পর্কে কেন সে সহজ হতে পারছে না? খুব ভাবাচ্ছে তাকে। 15 দিন কি যথেষ্ট ছিল না অনিশা? আবারও দুজনের দৃষ্টি বিনিময় হলো। রঙ্গন আবারও বলল, এই 15টা দিন আমার জন্য কষ্টকর ছিল। প্রতিটা মুহূর্ত আপনাকে মনে পড়েছে। আচ্ছা, আপনার কি আমাকে একটু মনে পড়েনি? অর্ণিশা জবাব দিতে পারল না। তারও তো মনে পড়েছিল, খুব করে মনে পড়েছিল। আচ্ছা, হুট করে জুড়ে যাওয়া সম্পর্কে এত জোর, এত অনুভূতি? কই, লোকটা তো তার সাথে কোনো যোগাযোগ করেনি। কেন করেনি? যোগাযোগ করার চেষ্টা করলে কি কথা না বলে থাকা যেত? লোকটা কি বোঝে না? দেখেছেন আমি একাই বকবক করে যাচ্ছি, একটু কিছু তো আপনিও বলুন। আমার ঘুম পাচ্ছে। আপনার মোটেও ঘুম পাচ্ছে না? এই লোকের দিকে আর বেশিক্ষণ চোখে চোখ রেখে তাকিয়ে থাকলে নির্ঘাত জ্ঞান হারাবে অর্ণিশা। খানিকটা অসহায় স্বরে বলল, সত্যি আমার ঘুম পাচ্ছে। অর্ণিশা চলে গেল বিছানার কাছে। রঙ্গনের জন্য ডান পাশে জায়গা রেখে সে শুয়ে পড়ল। লেপটাকে পুরো বিছানা জুড়ে এলিয়ে দিল। নরম তুলতুলে লেপটা প্রচণ্ড ওম, খুব আরাম লাগছে। এখন ঘুম না পেলেও সে ঘুমোবে। আঁখি ধয়ে ঘুম এসে ধরা দিতেই হবে। জোর করে চোখ বুঝল সে। কই, ঘুম তো আসছে না। চোখ কেমন পিটপিট করছে। এই উষ্ণতার মাঝেও তার ঘুম আসছে না। রঙ্গন তার ফোনে ফ্ল্যাশলাইট চালু করলো। এখন কারেন্ট নেই। রঙ্গন খেয়াল করলো অর্ণিশা এখনো ঘুমোয়নি। সমানে চোখ পিটপিট করছে। হাসি পেল তার, তবুও হাসি আটকে অর্ণিশা ডান পাশের জায়গায় শুয়ে পড়ল। ফোনের ফ্ল্যাশলাইট বন্ধ করলো না। ফোনটা রেখে দিল বিছানার পাশে থাকা স্টাডি টেবিলের উপর। খুব ভোরে ঘুম ভাঙল অর্ণিশার। সজাগ হতেই নিজেকে রঙ্গনের বাহুডোরে আবদ্ধ পেল। ঘুমালে তার কিছুই মনে থাকে না। কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমানোর বদ অভ্যাস আছে তার। তাই তো কি অবলীলায় লোকটার শরীরের সঙ্গে আষ্টে পিষ্টে রয়েছে। ওয়েট এ মিনিট, অর্ণিশা কোথায় জড়িয়ে ধরলো? জড়িয়ে রেখেছে তো রঙ্গন। লোকটারও কি তারই মতো এমন বদ অভ্যাস আছে নাকি? হবে হয়তো, কিন্তু অর্ণিশার যে দম বন্ধ হয়ে আসছে, যেন কোনো অজগর সাপ তাকে চেপে ধরেছে। যাহ বাবা, লোকটাকে সে অজগরের সঙ্গে তুলনা করে ফেলছে। নিজের উপরই হাসি পেল অর্ণিশার। অতি সন্তর্পণে সরে গেল রঙ্গনের বাহুডোর হতে। সবে ভোর হতে শুরু করেছে। মৃদু আওয়াজে পাখির কিচিরমিচির ধ্বনি কানে ভেসে আসছে। অন্ধকার কাটতে শুরু করেছে। একটু একটু করে আলোর ছোটা মুখরিত হচ্ছে। সকালে খুব ভোরে ঘুম থেকে উঠেছেন অঞ্জু বেগম। উঠেই নামাজ পড়ে কাজে লেগে গিয়েছেন। হাসিম মোড়ল মসজিদে গিয়েছিলেন, এখনও আসেননি। ওনার সঙ্গে রঙ্গনও গিয়েছে। হাসিম মোড়ল যেন নতুন সঙ্গী পেলেন। সকলে একসঙ্গে খাবার খেতে বসেছে। অঞ্জু বেগম হরেক রকমের নাস্তা বানিয়েছেন আজ। খাওয়ার মাঝেই রঙ্গনের ফোন ভাইব্রেট করে উঠল। খাবার সময় ফোন ধরতে ইচ্ছে না করলেও ধরল রঙ্গন।
আসসালামু আলাইকুম। অপর প্রান্তের কোনো কথা শুনতে পেল না এখানে উপস্থিত বাকিরা। রঙ্গন এবার বলল, কিন্তু স্যার আমি তো শ্বশুর, এখন রওনা দিলে আমার ফিরতেও অনেকটা সময় লাগবে স্যার। ওকে স্যার, আল্লাহ হাফেজ। ফোন কাট হয়ে গেল। একটা ইমার্জেন্সি পড়ে গিয়েছে, এক্ষুনি চলে যেতে হবে রঙ্গনকে। এ ব্যাপারে ভারী বিরক্ত হলো সে। তার বিকেলে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন তাড়াহুড়ো করতে হবে, ভাল লাগে না। রঙ্গনকে চিন্তিত দেখে হাসিম মোড়ল শুধালেন, কিছু হয়েছে বাবা? জি আব্বা, আমাকে এক্ষুনি ঢাকা যেতে হবে। হসপিটালে একটা ইমার্জেন্সি এসেছে, বিকেলের দিকে একটা অপারেশন আছে। আরেকজন ডক্টর ছিল, তিনি এই মুহূর্তে দেশের বাহিরে। অঞ্জু বেগম বললেন। আচ্ছা, তুমি আগে শান্তিতে খাবারটা খেয়ে নাও। অর্নিশা শুধু দেখেই যাচ্ছে। এই বিষয়ে কী বা বলার আছে তার? আর খাবার সময়ে কথা বলতে বিরক্ত লাগে তার। রঙ্গন চলে যাবে ভাবতেই খানিকটা খারাপ লাগলো অর্নিশার। মুখটা ছোট হয়ে গিয়েছে। অনল নিজের মতো করে খেয়েই যাচ্ছে। অঞ্জু বেগম আরও দুটো রুটি আর গরুর গোস্তের তরকারি রঙ্গনের পাতে তুলে দিলেন। খাওয়া শেষে অর্নিশা আগেই ঘরে চলে এসেছে। এসেই রঙ্গনে যাবতীয় সব কিছু বিছানার উপর গুছিয়ে রাখলো। রঙ্গন ঘরে এসে তাড়াহুড়ো করতে শুরু করলো। তার এভাবে তাড়াহুড়ো করতে দেখে অর্নিশা বলল, এত তাড়াহুড়ো করছেন কেন? দেরি হলে ট্রেন পাবো না, বাসে করে যেতে হলে সময় লাগবে খুব। তবু এত তাড়াহুড়ো করবেন না। আপনার কি প্রয়োজন বলুন, আমি এনে দিচ্ছি। আমার আপনাকে প্রয়োজন অর্নিশা। কথাটা আবছা শুনেও বুঝতে পারল না অর্নিশা। ভ্রুযুগল কুচকে এলো তার। বোকাশোকা স্বরে শুধালো, কিছু বললেন? রঙ্গন ডানে বাবে মাথা ঝাঁকালো শুধু। এরই মাঝে তৈরি হয়ে নিল লোকটা। অর্নিশা শুধু দেখেই যাচ্ছে। যাওয়ার মুহূর্ত চলে এসেছে। রঙ্গন তার ফোন মানিব্যাগ পকেটে নিল। অর্নিশা, একটু কাছে আসবেন? ধীর পায়ে রঙ্গনের কাছে গেল অর্নিশা। কিছু বলার জন্য উদ্যত হতেই রঙ্গন তার কপালে অধরষ্ট ছোঁয়ালো। অবাকের থেকেও অবাক হলো অর্নিশা। এই প্রথম স্বামীর থেকে সিক্ত ছোঁয়া পেয়েছে। আবেশে চোখ বন্ধ করলো। অধর কোণে প্রসারিত হলো হাসির রেখা। অর্নিশাকে লজ্জায় ফেলার আগেই রঙ্গন ঘর থেকে বেরিয়ে গেল। আসি আব্বা আম্মা, এই যে শালাবাবু। ভাইয়া, আপনি আবার কবে আসবেন? আরেকবার এলে আমরাও আবার গোলা ছুট খেলবো। ইনশাল্লাহ। এবার রঙ্গন অর্নিশার দিকে তাকিয়ে বলল, আসছি। মৃদু স্বরে অর্নিশা বলল, ফি আমানিল্লাহ। সবার থেকে বিদায় নিয়ে রঙ্গন চলে গেল। অর্নিশার মনটা হুট করেই খারাপ হয়ে গেল। কিছুই ভালো লাগছে না তার। গেটের দিকে একবার তাকালো। রঙ্গন তারই দিকে তাকিয়ে আছে। লোকটা হাত উঁচু করে টাটা দিচ্ছে। সকলের দৃষ্টির অগোচরে ফ্লাইং কিসও ছুড়ে দিয়েছে রঙ্গন। অর্নিশা অবাক হলো, যাকে বলে প্রচণ্ড অবাক। নির্বাক, নিস্তব্ধ, নিঃসার, হতভম্ব এক রমণীর দেখা পেল রঙ্গন। দেখতে দেখতে সবগুলো পরীক্ষা খুব ভালোভাবেই কেটেছে। পরবর্তী পরীক্ষাগুলো দেওয়ার সময় খুব এনজয় করেছে অর্নিশা। মাইশা, রুমি, আন্নি, মরিয়ম এদের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব হয়েছে তার। মাঝে মাঝে আফসোস হয় এই বন্ধুত্ব কেন আগে হয়নি। আর তো কয়েকটা দিন, তারপর তো শহরে চলে যেতে হবে তাকে। ইতিমধ্যেই সমস্ত আয়োজন শুরু হয়ে গিয়েছে। গ্রামের বেশিরভাগ মানুষকেই আমন্ত্রণ করা হয়ে গিয়েছে। অর্নিশার দাদু বাড়ির অবশিষ্ট কেউ নেই। নানু বাড়িতে আছে সেই একজন মামা আর ওনার পরিবার। উনিও হয়তো রওনা দিয়ে দিয়েছেন। আদরের একমাত্র ভাগ্নির বিয়ের শুভ অনুষ্ঠান বলে কথা। ডেকোরেশনের লোকদেরও বলা হয়ে গিয়েছে। একটা বড় গরু কেনা হয়েছে। এই তো সেদিন মনোয়ারা বেগম এসেছিলেন রিসেপশন নিয়ে কথা বলার জন্য। শুক্রবারে এখানে বিয়ের আয়োজন, আর রবিবার রঙ্গনদের ফ্ল্যাটে ছোটোখাটো আয়োজন করা হবে। সব কিছু যেন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই তো সেদিন প্রথম দেখা হলো রঙ্গনের সঙ্গে। এরপর অপ্রত্যাশিত একটা ঘটনা। তারপর কাঙ্ক্ষিত সেই দিন, যেদিন দুজনের জীবন একই সুতোয় বাঁধা পড়েছিল। তারপর তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এখন সবাই মেতেছে বিয়ের আমেজে। ভাবতেই অর্নিশার মনটা বিষাদ মেঘলাময় ঢেকে যাচ্ছে। আব্বা, আম্মা আর আদরের ছোট ভাইকে ছেড়ে বহুদূরে পাড়ি জমাতে হবে। এক নতুন ঠিকানা, নতুন সংসার। অঞ্জু বেগম সবসময় চাইতেন ওনার মেয়ের যেন কাছে পিঠে কোথাও বিয়ে হয়, কিন্তু ভাগ্যে বুঝি অন্য কিছু ছিল। মেয়েকে চোখের আড়াল করতেই ওনার বুক কেঁপে ওঠে। তবুও তিনি অপারগ। মেয়ে হয়েছে, শ্বশুরবাড়িতে একদিন যেতেই হবে। এই সত্যিটা তো আর এড়িয়ে যাওয়া যায় না। সত্যিটা যতই তিক্ত হোক না কেন, হজম তো করতেই হয়। এই সত্যিটা তো তিক্ত না। নতুন জীবন, নতুন কিছু আশা, নতুন দিনের সূচনা। মোড়ল বাড়িতে উৎসব মেতে উঠেছে। বাড়ির বড় মেয়ের বিয়ে আজ। সকাল থেকেই আয়োজনের শেষ নেই।
বড় হাঁড়িতে করে গরুর গোস্ত দিয়ে ভুনা খিচুড়ি রান্না হয়েছে। সব কিছুই মেহমানদের জন্য। কাল থেকেই অতিথি আপ্যায়নের অন্ত রাখছেন না হাশেম মোড়ল। কতদিনের লালিত স্বপ্ন ওনার। খুব ব্যস্ত সময় কাটছে হাশেম মোড়লের। পরিবারকে সময় দিতে পারছেন না খুব একটা। এদিকে রাতে দেরি করে ঘুমানোর ফলে এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে অর্নিশা। ব্যাপারটা এমন হয়েছে যে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া পড়শির ঘুম নাই। অনেক রাত অবধি দুজনের প্রণয় আলাপ হয়েছে, তাই বেশ রাত অবধি জেগেছিল অর্নিশা। এই কদিনে বেশ ভাব জমেছে দুজনের। দুজন দুজনকে কখনো ভালোবাসে কথাটা বলতে পারেনি। অর্নিশা লজ্জায় বলতে পারছে না, অন্যদিকে রঙ্গনও খানিকটা লজ্জায় অভিভূত। অঞ্জু বেগম মেয়েকে ডাকতে এসে দেখলেন ওনার মেয়ে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। গাল এলিয়ে খানিকটা হাসলেন তিনি। সন্তর্পণে মেয়ের সমীপে গিয়ে বসলেন। আলতোভাবে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। কোনো রকম ভাবাবেগ নেই অর্নিশার মাঝে। সে আরামসে গায়ে লেপ মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। অঞ্জু বেগম আবছা স্বরে ডাকতে শুরু করলেন। কয়েক পল পরে ঘুম কিছুটা হালকা হলো অর্নিশার। চোখ পিটপিট করে মায়াময়ী মানবীকে দেখে গাল এলিয়ে হেসে দিল। শুয়ে থেকে আড়মোড়া ভাঙল। হাই তুলতে তুলতেই উঠে বসলো। অঞ্জু বেগম বললেন, ঘুম ভাঙলো তাহলে? আরেকবার আড়মোড়া ভেঙে অর্নিশা বলল। হুম। অঞ্জু বেগম লেপ গুছাতে শুরু করলেন। আজ থেকে এই ঘরটা ফাঁকা হয়ে যাবে। মেয়েটা যে নিজের আপন ঠিকানায় চলে যাবে। অর্নিশা কলঘরে যেতে যেতে বলল, খুব খিদে পেয়েছে আম্মা, নাস্তা কি বানিয়েছো? গরুর গোস্তের খিচুড়ি তোকে এনে দিই? তোমার হাতের ভর্তা মাখা নিয়ে ভাত খেতে ইচ্ছে করছে। মেয়ের আবদারে চোখ টলমল করে উঠছে। কতদিন পর মেয়েটা আবদার করলো। এই তো সন্ধে হবার আগেই মেয়েটা চলে যাবে। বিদায়ের কথা মনে হতেই বুকটা হু হু করে উঠল। আমি এক্ষুনি করে নিয়ে আসছি, গরম ভাত দিয়ে খাইয়ে দেবো তোকে। অর্নিশা ঘাড় কাত করে সাই জানালো। অনুষ্ঠানের আমেজে মোড়ল বাড়ি আজ আলোকিত। গ্রামবাসী সাদরে আমন্ত্রিত। সাদা ধবধবে পাঞ্জাবি পরিহিত হাশেম মোড়ল অতিথি আপ্যায়নে ব্যস্ত। লাল রঙা বেনারসিতে নববধূ রূপে অর্নিশা বিছানার উপর চুপটি করে বসে আছে। তাকে মাইশা আর রুমি এসে সাজিয়ে দিয়েছে। উঠোনে রঙিন প্যান্ডেল টানানো হয়েছে। সবটাই করছে ডেকোরেশনের লোকেরা। আমন্ত্রিত সকলকে খেতে দেওয়া হয়েছে। খাওয়ার পর্ব সবেই শুরু হয়েছে। অর্নিশার বান্ধবীরা খুব সেজে গুজে এসেছে। এসেই ফটাফট নববধূর সঙ্গে সেলফি তুলেছে। বরযাত্রী এখনো এসে পৌঁছায়নি। রওনা দিয়েছে, অনেকটা সময় হয়েছে। হাশেম মোড়ল ফোন করে খবর নিয়েছিলেন। কাজের ফাঁকে অঞ্জু বেগম এসে মেয়ের সঙ্গে খানিকটা সময় কাটিয়ে গিয়েছেন। এরই মাঝে কান্নার এক পর্ব অতিবাহিত হয়েছে। হাশেম মোড়ল মেয়ের চোখে চোখ রাখতে পারছেন না। পাছেই না তিনি কান্না করে দেন, কিন্তু পুরুষ মানুষের যে কান্না করতে নেই। মেয়ের জন্য যে ওনারও বুকটা ফেটে যাচ্ছে। বিদায়ের পালা এই তো শুরু। ইতিমধ্যেই গলা ঝেড়ে কান্না জুড়ে দিয়েছেন অঞ্জু বেগম। মেয়েটা ওনার বড্ড আদরের, খুব শখের। বাপের বাড়ি ছেড়ে বহুদূর চলে যাচ্ছে। ভাবতেই বুকটা ফেটে যাচ্ছে ওনার। ও আপা রে, তুই আমারে ছেড়ে যাস না রে আপা। অনল গলা ছেড়ে কাঁদছে। ও আবার নিঃশব্দে কান্না করতে পারে না। ছোটবেলায় যখন আম্মা তাকে মারত, তখনও এভাবেই কান্না জুড়ে দিত। আজও তার অন্যথা হলো না। সমস্ত বাড়ি জুড়ে মানুষ, সবাই অনলের দিকেই তাকিয়ে আছে। অর্নিশার মামি এসে সামলে নিলেন অনলকে। হাশেম মোড়ল যথাসম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছেন, অথচ তিনি তো বাবা। কি করে সন্তানকে নিজের থেকে আলাদা করবেন? শত কষ্ট হলে ওনাকে তো পারতেই হবে। হাশেম মোড়ল অর্নিশার হাতটা রঙ্গনের হাতে তুলে দিয়ে বললেন, যোগ্য একজনের হাতেই আমি আমার মেয়েকে তুলে দিচ্ছি। আমি জানি তুমি আমার থেকেও ভালো খেয়াল রাখবে আর অর্নির। হাশেম মোড়লকে আশ্বাস দিয়ে রঙ্গন বলল, আপনি চিন্তা করবেন না আব্বা, আমি কখনো ওনাকে কষ্ট দেব না। নিজের সর্বস্ব দিয়ে ওনার খেয়াল রাখবো। তুমি আমাকে চিন্তামুক্ত করলে বাবা। অঞ্জু বেগম ক্রন্দন অবস্থায় মনোয়ারা বেগমের কাছে গিয়ে হাত ধরে বললেন, আপনি চিন্তা করবেন না আপা, অর্নিশা তো আমারও মেয়ে। তার উপর ওকে আমি আমার বন্ধু বানিয়েছি। ওর অযত্ন হবে না কখনো। আপনাদের যখন মন চাইবে মেয়েকে গিয়ে দেখে আসবেন। মাগরিবের নামাজ আদায় করে অর্নিশাকে নিয়ে সবাই রওনা হলো। মেয়েটা নিঃশব্দে কেঁদে যাচ্ছে। পরিবার পরিজন ছেড়ে এক নতুন পরিবেশে যাচ্ছে অর্নিশা। হাশেম মোড়ল যোগ্য লোকের কাছে মেয়েকে দিতে পেরে নিশ্চিত। মেয়ে যে সুখে থাকবে তা ওনার অজানা নয়। কিন্তু মেয়েকে পরের ঘরে পাঠাতে গিয়ে বুক কেঁপে ওঠে একজন অসহায় বাবার। কিন্তু এটাই যে সমাজের নির্মম নিয়ম। এরপর ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়েছে কিছুটা সময়। এখান থেকে বাসে করে গেলে জ্যামে পড়া মাস্ট।
ট্রেন ছেড়েছে 7টায়। পৌঁছাতে গিয়ে সময় লেগেছে 3 ঘন্টা। আবির আর মিজানের পরিবার সমেত এসেছে রঙ্গনদের ফ্ল্যাটে। এখনও কিছু রিচুয়ালস বাকি আছে, সবাই মিলে হাতে হাতে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মনোয়ারা বেগম উচ্ছ্বসিত হয়ে পুত্রবধূকে ঘরে বরণ করে তুললেন। অর্নিশাকে ফ্রেশ করিয়ে হালকা কিছু খাবার খাইয়ে দেওয়া হলো। অর্নিশা অবাক চোখে ফ্ল্যাটটা দেখছে। খুব যে বড়সড় এমনটাও না, তবে খুব সাজানো গোছানো। প্রত্যেকটা জিনিস অত্যন্ত যত্ন সহিতে সুনিপুণভাবে সাজিয়ে রাখা। রান্নাঘরটা বড্ড পছন্দ হয়েছে অর্নিশার। 4 রুমের ফ্ল্যাটটা রঙ্গনের বাবা মারা যাওয়ার বছর 2 আগে কেনা হয়েছিল। নিজের হাতে প্রত্যেকটা জিনিস গুছিয়েছিলেন মনোয়ারা বেগম। স্বামীর রোজগারের শেষ সম্বল এই বাসস্থান। মনোয়ারা বেগম দুজনের উদ্দেশ্যে বললেন, বৌমারা তোমরা একটু অপেক্ষা করো, আমার বৌমাকে একটু প্রয়োজন। এই বলে মনোয়ারা বেগম অর্নিশার হাত ধরে নিজের ঘরে নিয়ে গেলেন। অর্নিশাকে বিছানার উপর বসিয়ে তিনি আলমারি খুললেন। আকারে ছোট একটা গহনার বাক্স বের করলেন। অর্নিশাকে ওনার কিছু দেওয়ার আছে। 1 জোড়া কঙ্কন আর চেইন বের করলেন। এগুলো তোমার জন্য। মনোয়ারা বেগম অর্নিশার হাতে কঙ্কন আর গলায় লকেট সমেত চেইন পরিয়ে দিলেন। অর্নিশা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে কঙ্কন দুটো। দেখতে বেশ অনন্য, বহু আগের চিত্র কাঠামো হয়তো। এগুলো আমার শাশুড়ি মায়ের, বহু আগের ডিজাইন এগুলো। কিন্তু ভীষণ সুন্দর, এমন ডিজাইন আগে দেখিনি। আচ্ছা, উনি কি খুব শৌখিন ছিলেন? হ্যাঁ, ওনার বাপের বাড়ির সকলে ছিলেন সে কারা। মায়ের মুখে শুনেছিলাম গ্রামের বাড়িতে ওনাদের খ্যাতি ছিল প্রচুর। বিয়ের পর একবার গিয়েও। কথাটা বলেই গা লেলিয়ে হাসলো মনোয়ারা বেগম। যাক, অর্নিশার এগুলো পছন্দ হয়েছে। ওনারও ভীষণ পছন্দের এগুলো। বিয়ের পর যখন নতুন বউ ছিলেন তখন সবসময় এগুলো পরে থাকতেন। কতই না সুন্দর দেখাতো হাত দুটো। অর্নিশার হাতেও বেশ মানিয়েছে। গুলুমুলু গুঁড়ো হাতে ঝলমল করছে কঙ্কন জোড়া। ঘন্টা খানেক সময় নিয়ে রঙ্গনের ঘরটাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে মিজান আর আবির। ফুল আগেই অর্ডার দিয়েছিল, বলা বাহুল্য কিছুক্ষণ আগেই ফুল এসেছে। সময় অনুমান করেই অর্ডার করা হয়েছিল, নয়তো ফুলগুলো মূর্ছা যেত। আবিরের স্ত্রী আর মিজানের স্ত্রী মিলে অর্নিশার সেই লাল বেনারসি পাল্টে লাল পাতলা জর্জের শাড়ি পরিয়ে দিয়েছে। এরকম পাতলা শাড়ি কখনো পরেনি অর্নিশা। কিছুটা অস্বস্তি হচ্ছে বই কি, তবুও কিচ্ছুটি বলল না। লাল ফুলের সাদা চাদর, তার উপর গোলাপ, ডালিয়া আর রজনীগন্ধা দিয়ে সাজানো। অর্নিশাকে বিছানার মধ্যিখানে বসিয়ে রাখা হয়েছে। ঘড়ির কাঁটা গুনে গুনে 11:30টায় ঠকঠক করছে। সময় তরতর করে বাড়ছে। রঙ্গন এখনও আসেনি। আবির, মিজান আর ওদের পরিবার মাত্রই বেরিয়ে গেল। মনোয়ারা বেগম ঘুমিয়ে পড়েছেন। ওনার হাই পাওয়ারের কিছু ওষুধ রয়েছে। রঙ্গন বাকিদের এগিয়ে দিয়ে সদর দরজা ভালো করে আটকে এসেছে। এরপর ধীর পায়ে নিজের ঘরের দিকে অগ্রসর হতে লাগলো। বুকের ভেতরে দ্রিম দ্রিম তরঙ্গ বাজছে। ঘরে এসেই দুয়ার আটকে দিল রঙ্গন। আলমারি থেকে একটা খাম বের করে ড্রেসিং টেবিলের উপরে রাখলো। এটা আপনার অধিকার, আপনার যেইভাবে ইচ্ছে খরচ করবেন। এখন থেকে আপনার সমস্ত শখ আহ্লাদ পূরণের দায়িত্ব আমার। অর্নিশা চেয়ে রইল রঙ্গনের দিকে। ধীর পায়ে রঙ্গন গেল অর্নিশার কাছে। খানিকটা সমীপে গিয়ে বসলো আর বলল, আমি আপনার বন্ধু হতে চাই, যাকে আপনি আপনার মনে প্রতিটি অনুভূতির কথা একটা খোলা বইয়ের মতো উপস্থাপন করতে পারবেন। মায়ের পর আপনার অগ্রাধিকার সব থেকে বেশি আমার জীবনে। শুধু আমাকে সেই অধিকারটা দেবেন। মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে রইল অর্নিশা। লোকটার কথার প্রত্যুত্তরে পুতুলের ন্যায় মাথা কাত করে জবাব দিল, আই লাভ ইউ অর্নিশা। একটু থেমে রঙ্গন আবারও বলল, আমি আপনাকে ভালোবাসি অর্নিশা। অধর কোণে কিঞ্চিত হাসির রেখা উকি দিল। হৃৎপিণ্ডে ধ্রিম ধ্রিম আওয়াজ শোনা যাচ্ছে। বক্ষ পিঞ্জরে আটকে থাকা পাখিটা ক্রমশ ছটফট করছে। সে কি মুক্তি পেতে চাচ্ছে নাকি অন্য কিছুর আভাস দিচ্ছে? আজ অর্নিশাও কিছু বলতে চায়। ভালোবাসার কথা তো তারও বলতে ইচ্ছে করে, কিন্তু লজ্জা নামক বস্তু তাকে দাবিয়ে রাখে। মনের গহীনে লুকায়িত কথাটা কিছুতেই মুখে আনতে পারে না। তবুও খানিকটা সাহস জুগিয়ে কম্পিত নিম্ন স্বরে বলল, ভালোবাসি। কয়েক মুহূর্তের জন্য থমকে গেল রঙ্গন। চোখের পলক যেন পড়ছে না। আজ সে সার্থক। পছন্দের মানুষটার মনে ভালোবাসার অনুভূতি তৈরি করতে পেরেছে। অর্নিশা লোকটার চোখে চোখ রাখলো। রঙ্গন আবারও বলল, আরেকবার বলবেন অর্নিশা? ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। পুরুষ তার শখের নারীর মুখে একটু ভালোবাসি কথাটা শোনার জন্য সব কিছু করতে পারে। অর্নিশার মুখে ভালোবাসি শব্দটা শুনে তীব্র আনন্দে আখিজোড়া সিক্ত হলো রঙ্গনের। কণ্ঠনালীতে তার হরতাল নেমেছে।
শীতল পরিবেশেও তরতর করে ললাট বেয়ে ঘাম ঝরছে। দৈবাত জোড়া অধরষ্টে সন্ধি ঘটল। তীব্র অনুভূতি জোয়ারে ভেসে গেল রঙ্গন অর্নিশা। দুজন দুজনকে খুব করে অনুভব করতে পারছে। উষ্ম যুগ্ম দেহ মিলেমিশে একাকার হয়ে গেল। ভালোবাসার এক নতুন উপন্যাস, এর ছোট্ট একটা নামকরণও হয়েছে, প্রেম উপন্যাস। অনুভূতিগুলো আরও নিগুড় হচ্ছে। ড্রিম লাইটে আবছা নীলছে আলোয়। প্রেমীদের প্রসারিত হাসির রেখা দৃষ্টিগোচর হলো। সমস্ত লাজ ছায়াকে অতল গহ্বরে তলিয়ে অর্নিশা জড়িয়ে ধরল রঙ্গনকে। উত্তাল অনুভূতির খেলায় মত্ত দুটি হৃদয় সময়ের সাথে সাথে উন্মাতাল হয়ে পড়েছে। উত্তাল অনুভূতির খেলায় মত্ত দুটি হৃদয় সময়ের সাথে সাথে উন্মাতাল হয়ে পড়ছে। প্রণয়ের অধরষ্ট ললাট কপল গ্রীবা দেশে আদুরে স্পর্শ এঁকে দিল রঙ্গন। এমন আদুরে কামনীয় স্পর্শে আরও ছটফট করতে শুরু করল অর্নিশা। রঙ্গনের স্পর্শগুলো আরও গভীর এবং আদুরে ব্যথায় পরিণত হলো। মিলিত হলো দুটি দেহ, দুটি হৃদয়। নিস্তব্ধ আধারিয়া কামরায় জোড়া কপত কপতি একে অপরের গভীর আলিঙ্গনে লেপ্টে রয়েছে। ঘুম নেই কারোরই অক্ষি কোটরে। অর্নিশার কপালে আর্দ্র অধরষ্ট ছোঁয়ালো রঙ্গন। এরপর দু পংক্তির একটা শ্লোক বলল। চিত্ত জোরে অনুভূতির ঢেউ প্রবহমান, উত্তাল, যুগ্ন অনুরাগী, মত্ত মাতোয়ারা, উন্মাতাল।